হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম দিস ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের থিওরি চ্যাপ্টারের উপর। ওকে, যেহেতু আমরা থিওরি চ্যাপ্টারের উপর আগেও ক্লাসগুলো করেছি, যেহেতু আমরা আজকের ক্লাসটা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান 2001 এবং 2 সেশনে আসা একটা প্রশ্ন। তো প্রতিবারের মতো আবার বলবো, তুমি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এন্ড কমেন্ট অবশ্যই তোমরা তোমার বন্ধুদের কাছে ক্লাসগুলো শেয়ার করে দিও। কি বলতে টেলিভিশনে আমরা প্রত্যেকবারের মতো বলবো যে তুমি প্রত্যেকটা প্রশ্নের সমাধান করার আগে ভর্তি পরীক্ষার হলে বলো, যেখানে বলো আগে প্রশ্নটা পড়বা, ভালো করে একটু চিন্তা করবা প্রশ্নে কি কি ডাটা দেওয়া আছে, তারপরে দেখবা সেখানে কি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। তো আমরা আসলে প্রশ্নটা বলে ফেলি। কি বলতে, একটা টেলিভিশন টিউবের একটা বিন্দুতে এত কুলম্ব চার্জের একটা ইলেকট্রনের উপর এত নিউটন বল অনুভব করে। একটা ইলেকট্রনের উপর এত নিউটন বল অনুভব করে, তাহলে ওই বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা কত? বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা মানে জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। তীব্রতা মানে হচ্ছে প্রাবল্য। তাহলে এই যে প্রাবল্যটা কত সেটা আমরা জানি। প্রাবল্য কি কি সূত্র পড়ছি এখন কথা হলো, আমরা তড়িৎ প্রাবল্য হতে গেলে একটা তড়িৎ ক্ষেত্র লাগবে। এটা একটা তড়িৎ ক্ষেত্র, এখানে একটা কিউ চার্জ আছে, এই জন্য আমরা একটা +1 কুলম্ব চার্জ আনবো। এখানে যেই বলটা লাভ করবে সেটা, এই ধরো আমরা কিউ চার্জ ছিল। তাই এই ক্ষেত্রে আমরা তড়িৎ প্রাবল্য সূত্র কি ইকুয়াল টু F/Q। এইটুকু আমরা জানি। আমরা আরেকটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে আমাদের কত, ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড বাই আর। এবং আরেকটা সূত্র পড়ছি ইকুয়াল টু মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডিআর। ওকে, ডিভি ডিভাইডেড বাই ডিআর। এই তিনটা সূত্র থেকে আমাদের যে কোনো একটা সূত্র ব্যবহার করতে হবে। তো আমরা এইটা একটু চিন্তা করি। আমাদের কি কি দেওয়া আছে? একটা বিন্দুতে চার্জ দেওয়া আছে, মানে আধান দেওয়া আছে, মানে কিউ দেওয়া আছে। আরেকটা কি দেওয়া আছে? বল দেওয়া আছে। তাহলে বলো তো এখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব? যেহেতু প্রাবল্য নির্ণয় করতে হবে কার মান? এর মান। তাহলে আমরা দেখো দুইটা মান দেওয়া আছে, তাহলে আমরা ইকুয়াল কি জানি? F/Q। আমরা এটা বসাবো F/Q। তাহলে আমরা চলো তো F এর মান কত? 8 ইনটু কত 10 টু দি পাওয়ার -14 নিউটন। আর C এর মান কত? 1.6 ইনটু কত 10 টু দি পাওয়ার -90 কুলম্ব। আমরা এটাকে একটু উল্টাই, আমরা এটাকে উল্টাই 8 ইনটু 10 টু দি পাওয়ার 40 ইনটু কত 10 টু দি পাওয়ার 90। আর নিচে কত আসবে? নিচে 1.6। ওকে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাইতেছি বলো তো? এখান থেকে আমরা এটাকে বিয়োগ করো, তাহলে আমরা পাবো কি হচ্ছে 50 মেবি। আচ্ছা, এটা 14 না, তাহলে 5 পাবো। তাহলে আমরা 8 ইনটু কত 10 টু দি পাওয়ার 5, নিচে কত 1.6। আর এটাকে আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি। দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, বলো তো 8 দুগুণে কত? 16 না 12। তাহলে আমরা 12 বার যাইতে পারি। তাহলে দেখো তো আমরা যদি উপরে নিচে 10 দ্বারা গুণ করে দিই, আমরা উপরে নিচে 10 দ্বারা গুণ করে দিই, তাহলে দেখো তো আমরা উপরে যদি 10 দ্বারা গুণ করি তাহলে আমরা কত লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে 8 ইনটু 80 ইনটু কত 10 টু দি পাওয়ার, নিচে কত আসবে 16, 10 টু দি পাওয়ার কত? এটাকে যদি তুমি কাটো 80 কে কাটো তাহলে 5 পাবো। তাহলে আমরা কত পাইতেছ? 5 ইনটু কত 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 নিউটন আর কত কুলম্ব। কেউ যদি এই প্রশ্নটা হিসাবটা না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করো, কারণ আমি কি সবগুলো কি হাতে ক্যালকুলেশন করে দিচ্ছি। কিভাবে হাতে ক্যালকুলেশন করতে হয় সেটাও দেখাই দিচ্ছি। ক্লিয়ার? তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। এবং তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের সাবস্ক্রাইব করে দিও। এইটা মোটামুটি আমাদের থিওরি চ্যাপ্টারের মোটামুটি আর কয়েকটা এমসিকিউ। এটুকু হচ্ছে আমার পরিচয়। আজকের ক্লাসটা আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন সমাধান করব। তো তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে নিই, প্রত্যেকটা ক্লাসে এই কথাটা বলি যে তোমরা যে প্রশ্নটাই সমাধান করো পরীক্ষার হলে বলো বা বাসায় বলো, যেখানে তুমি প্র্যাকটিস করো না কেন বা যে কোনো ক্লাসে প্র্যাকটিস করো না, ওই প্রশ্ন তুমি আগে নিচে একবার পড়ো, তারপর ওইখান থেকে যে প্রশ্নের ডাটাগুলো দিতে সেই ডাটাগুলো তুমি আগে সিলেক্ট করো, তারপর চিন্তা করো এখানে কোন ধরনের সূত্র পড়বে। ওকে, তো আমরা চলো। আর তুমি ওই সূত্রগুলো জানো কিনা সেটা একটা কথা। তুমি ক্লাসের নোটটা ক্লাসটা কি করবা, ক্লাসে যে সূত্রগুলো আমি লিখে দিচ্ছি এগুলো তুমি খাতায় একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, তাহলে কি তোমার মনে থাকবে। ওকে, তো চলো কি বলছে। আমরা আজকের ক্লাসটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2001 এবং 2 সেশনের একটা কোশ্চেন। তো আরেকটা কথা হচ্ছে তোমরা এই ক্লাসগুলো কোথায় পাবা, আর আমরা থিওরি চ্যাপ্টার মোটামুটি ডাবিতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করে দেব 30 থেকে 40। প্রত্যেকটা কোশ্চেন কি তুমি সিরিয়াল অনুযায়ী কি করতে পারবা, সমাধান করে নিতে পারবে। চলো আজকের ক্লাস। তো কি বলছে, আজকে বলা হয়েছে যে সমান প্রস্থচ্ছেদে এক
ক্ষেত্রফল বিশিষ্ট। পথচ্ছেদ মানে কি, এখানে এটা বোঝাইতে থাকে একটা ধারকের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি সমান্তরাল প্লেটের মধ্যে বস্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এবং উভয়ের মধ্যকার দূরত্ব বলতে কত, ডি হলে প্লেট দুটির ধারকত্ব কত। তো আগে একটু চিন্তা করো, আমরা আগে চিত্রটা একটু এঁকে ফেলবো এবং চিন্তা করবো ধারকত্বের যে সূত্রগুলো কি কি সূত্র পড়ছিল। তো ধারকের সূত্র পড়ছিলাম একটা সি ইকুয়াল টু, সেটা বলছিলাম কত, কিউ ডিভাইডেড বাই কত, পি, একটা সূত্র পড়েছি। তারপর আমরা আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা কি বলতো, আমরা সি ইকুয়াল টু, এটা পড়ছিলাম এপসাইলন এ ডিভাইডেড বাই কত, ডি, এটা পড়ে আসছে। এখন দেখো আমরা এপসাইলন মানে হচ্ছে যে কোনো মাধ্যমের একটা বেতন যোগ্যতা, বা আমরা এখানে যদি এপসাইলনের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে এপসাইলন নট কে, বা হচ্ছে কোনো মাধ্যমের কি পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং ওই মাধ্যমের বেতন যোগ্যতার গুণফল সমান কি পাই না, ওই মাধ্যমের বেতন যোগ্যতা বা শূন্য মাধ্যমের বেতন যোগ্যতা। আমরা এখান থেকে আরেকটা লিখতে পারি সি করলে কত, এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই কত, ডি। ওকে, আমাদের এই যে তিনটা সূত্র আমরা ধারকের জানি, বুঝতে পারছো? তো এখন কথা হলো এই ধারকের সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এখন আসো, ধরো আমরা এই চিত্রটা একটু বুঝাই ফেলি, তাহলে তোমাদের কাছে কি যখন পরীক্ষা আসবে, ধরো এটা ধারকের দুইটা পাতে কি সমান চার্জ থাকবে, এখানে যদি প্লাস চার্জ থাকে, এপাশে যদি প্লাস চার্জ, এটা যদি মাইনাস চার্জ, এপাশে সবগুলো কি মাইনাস চার্জ। এদের মধ্যবর্তী একটা দূরত্ব থাকবে, সেই দূরত্বটা হচ্ছে কত, কি, এরা ডি দূরত্ব থাকবে। এখন এই যে প্লেট গুলা থাকবে, যে ধারকের যে প্লেট গুলা, এই প্লেট গুলা কি ক্ষেত্রফল কি থাকবে, সমান থাকবে। এই ধারকের প্লেটের কি ক্ষেত্রফল কি থাকে, সমান থাকবে, ক্ষেত্রফলটা কত, এবং এদের মধ্যবর্তী একটা বেতন যোগ্যতা পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে, সেটাকে ধরে নিলাম আমাদের কে। এই কে এর মানটা কিরকম হতে পারে, তাহলে বুঝা, যদি কখনো শূন্য মাধ্যমে থাকে, কে এর মান যদি শূন্য মাধ্যমে থাকে, তাহলে কে এর মানটা কত হয়, 1। তখন আমরা বেতন যোগ্যতা বা ধারকত্বের সূত্রটা কি পাবো, এই ধারকের সেই সূত্রটা হলো সি ইকুয়াল টু, কালারটা চেঞ্জ করে নিচ্ছি, সি ইকুয়াল টু কত, আমরা এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই কত, ডি। এখন কথা হলো এখানে তিনটাতে কোন সূত্রটা অ্যাপ্লাই করবে, অবশ্যই কি তুমি এই 3 নাম্বার সূত্রটা। শূন্য মাধ্যমের বেতন যোগ্যতা কত, 1, তাহলে আমি শূন্য মাধ্যমের জন্য ধারকত্ব কত পাবো, এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত, ডি। এটা হচ্ছে কোন মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমের জন্য। কিন্তু আমাদের এই প্রশ্নে কি বলে দিয়েছে, যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মানটা বলে দিয়েছে, তাহলে কে এর মান যদি বলে দেয়, তাহলে আমি সেই ক্ষেত্রে কি কে এর মানটা বসাবো, তাহলে সি ইকুয়াল টু এপসাইলন নট হচ্ছে কত, কে এ ডিভাইডেড বাই কত, ডি, ডিভাইডেড বাই ডি। দেখো তো এটা হচ্ছে আমাদের, আমি সঠিক উত্তর কোনটা বলো তো, এখানে অপশন দেখে তুমি একটু কমেন্ট করে ফেলো, তাহলে এখানে অপশন হচ্ছে 3 নাম্বার। ওকে, আশা করি তোমার এই তিনটা জিনিস তুমি অবশ্যই নোট করে, নোট হচ্ছে যে ধারকত্ব যে সূত্রগুলো আছে, সেই ধারকত্বের সূত্রগুলো কি, সি ইকুয়াল টু কিউ বাই বি, সি ইকুয়াল টু এপসাইলন এ ডিভাইডেড বাই ডি, তারপরে এপসাইলন, আরেকটা সূত্র আছে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট ইনটু কে, আরেকটা সূত্র হচ্ছে সি ইকুয়াল টু এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি। এইটুকু আশা করি তোমাদের বুঝতে পারছো, অবশ্যই কমেন্ট করে জানিও। কথা, যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে এইচএসসি 24 ব্যাচের 24 ব্যাচের যদি তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, তাহলে হচ্ছে কি তোমাদের ম্যাথ সিরিজ আসবে। এই ম্যাথ সিরিজটা হচ্ছে কি, মেডিকেলের এক্সামের পরে দাবির পরীক্ষার 1 মাস আগে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা চ্যাপ্টারে খুব সুন্দর ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা কোশ্চেন সমাধান করে দেবো। সেটা হচ্ছে ঠিক থাকবে, যারা অ্যাডমিট হবা তারা অবশ্যই কমেন্ট করতে। 3 এবং 4 সেশন একটা এমসিকিউ, এটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা আজকের ক্লাসে দেখব। তো প্রতিবারের মতো তুমি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং খুব সুন্দর করে একটা লাইক আর একটা কমেন্ট করে দাও। তো আমরা চলো আজকের কোশ্চেনটা আনসার করার চেষ্টা করি। দেখো আমাদের কি বলছে, প্রত্যেকটা কোশ্চেন সমাধান করার আগে আমি বলছি যে এইখানে যে জিনিসগুলো প্রয়োজন আছে সেগুলো আগে দেখা, প্রশ্নটা পড়া, প্রশ্নে কি কি ডাটা দেওয়া সেটা একটু দেখা। তো চলো আমরা একটু বুঝে ফেলি। এই দুইটা চার্জ যথাক্রমে -60 কুলম্ব, আরেকটা হচ্ছে কত +60 কুলম্ব, পরস্পর কি হচ্ছে কত মিটার বলছে, 0.12 মিটার দূরে অবস্থিত। চার্জ দুটির সংযোগ রেখার ঠিক মধ্যবিন্দুতে প্রাবল্য কত। আমরা একটু চিন্তা করতে পারি, আমরা যদি এখানে একটু চিত্রটা আঁকি, তার আগে আমাদের প্রাবল্যের সূত্রটা সেটা জানি। প্রাবল্য সম্বন্ধে আমরা কি কি সূত্র জানি সেটা একটু দেখে ফেলি। প্রাবল্য ই ইকুয়াল টু প্রাবল্য ই ইকুয়াল টু কি জানি আমরা, f বাই k
কিউ, মানে একক চার্জ কোন একটা তড়িৎ ক্ষেত্রে যে পরিমাণ বল প্রয়োগ হয় সেটা। আমরা আরেকটা সূত্র জানি, সেটা লাইন চার্জের জন্য কত 1/4πε0 কিউ ডিভাইডেড বাই কত আর আর এর উপর স্কয়ার। এটা জানি। তাহলে আমাদের এখানে দুইটা সূত্র আছে, সূত্র আমরা ব্যবহার করব কোনটা, এই সূত্রটা ব্যবহার করব। বুঝছো? এটাও ক্লিয়ার, আশা করি আমাদের ক্লিয়ার। এখন আসো আমরা যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেশনে আসছে, এটা আমাদের কি ক্যালকুলেটর ইউজ করা লাগে। আমার কাছে আপাতত এখন ক্যালকুলেটর ইউজ করার মতো নাই, আমি এখানে ভিডিও রেকর্ড করি। তো তোমাদেরকে আমি একটা বলবো, কোশ্চেনটা থিওরি দিয়ে দিব, আমি সমাধান করে দিব, তোমরা বাকিটুকু সমাধান করবে। আমি মেইনটুকু হিসাব করে দিব, বাকিটুকু তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে দেবে। ধরো আমার কাছে এখানে একটা চার্জ ছিল এবং এখানে আমরা আরেকটা চার্জ ছিল। তাহলে এই যে দুইটা চার্জ আছে, এই দুইটা চার্জ কি আছে, একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এখান থেকে কি করতেছে, একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করতেছে। সেই দূরত্বটা আমরা ধরে নিতেছি, সেই দূরত্বটা কত, এই দূরত্বটুকু হচ্ছে আমাদের 0.12 মিটার। এখন ধরো আমরা এটা হচ্ছে -6 কুলম্ব চার্জ, এখানে আমরা কত, এইখানে আমাদের কত +6 কুলম্ব চার্জ। এখন আমাদের বলে দিতে যে এদের মধ্যবিন্দুতে আমরা একটা চার্জ স্থাপন করব। এদের মধ্যবিন্দু কোথায়, আমরা এদের মধ্যবিন্দুটা ধরে নিলাম আমাদের এইখানে। এখানে আমরা যখন চার্জ স্থাপন করব, এই মধ্যবিন্দুতে একটা প্রাবল্য নির্ণয় করব। একটা প্রাবল্য যেখানে নির্ণয় করবা সেখানে কি থাকে, একটা 1 কুলম্ব চার্জ থাকে। আমরা এই কুলম্বটা জানি। তো এখান থেকে এটুকু দূরত্ব কত, এটাকে ভাগ করে দাও, তাহলে 0.606। এই পাশেও কত, 0.06 এত মিটার। তাহলে দুই পাশে পাওয়া গেল। আমরা ধরো এই +1 কুলম্ব চার্জ এইটাকে কি করবে, আকর্ষণ করবে, তার নিজের দিকে একটা আকর্ষণ করবে। সেই আকর্ষণ বলটা বা আমরা প্রাবল্যটা, সেই প্রাবল্যটা কত ধরে নিই আমাদের E1। এবং এই যে 60 কুলম্ব চার্জ, এই +1 কুলম্ব চার্জ থেকে সে বিকর্ষণ করবে, সেটাও কোন দিকে, এই যে একই দিকে। তার মানে এখানে কত পাবো আমরা, সেটা হচ্ছে কত E2। একটা চার্জ বের করে বাকিটুকু আমরা কি অনায়াসে ক্যালকুলেশন করতে পারবো। ওকে, তো চলো আমরা তড়িৎ প্রাবল্য, ধরো আমরা -16 কুলম্ব চার্জের জন্য আমরা প্রাবল্যটা নির্ণয় করব। -16 কুলম্ব চার্জের জন্য প্রাবল্য, চার্জের জন্য প্রাবল্য। ওকে, তাহলে প্রাবল্যটা আমরা ধরে নিলাম আমাদের E1। ওকে, তো E1 সমান আমরা কি লিখতে পারি, সূত্র কি পড়ছি, 1/4πε0 কিউ ডিভাইডেড বাই কত, Q1 ধরে নিলাম আমরা, আছে 60 কুলম্ব, যেটা হচ্ছে আর স্কয়ার। তাহলে একটু বলো তো তোমরা, এটা একটু কমেন্ট করে জানিও যে এখানে সঠিক আনসারটা কত হবে। আমরা এখানে কত 9 ইনটু কত 10⁹9, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 60, আর নিচে কত, আর এর মান হচ্ছে 0.06। ওকে, আমরা এইটুকু পাইতেছি। এখন কথা হলো আমরা এটা কিভাবে সমাধান করব সেটা একটু। তো চলো আমরা এই কোশ্চেনটা এইভাবে ক্যালকুলেশন করি। তাহলে দেখো তো আমরা এটা লিখতে পারি না, 9 ইনটু 10⁹9 60 ডিভাইডেড বাই 0.06 ইনটু কত, 0.06। ওকে, তাহলে আমরা উপরে 100 দ্বারা গুণ করব, নিচে আমরা কি করব, 100 দ্বারা গুণ করব। তাহলে দেখি আমাদের কত, আমরা এটা যদি গুণ করে দেই, আমরা এটা একটু আলাদা করে করি, 9 ইনটু কত 10⁹9, নিচে হচ্ছে কত 60, নিচে কত 0.06 ইনটু কত 0.06। ওকে, আমরা এটা প্রাবল্য বের করতেছি। তাহলে বলো 9 ইনটু 10⁹9, এখানে 6, তাহলে এখানে কত, আমরা যদি 100 দ্বারা গুণ করি, তাহলে উপরে কি করবে, 100 দ্বারা গুণ করবে, তাহলে ইনটু 10⁻², ইনটু আমরা এটার জন্য আমরা তাহলে নিচেরটার জন্য আমরা কত পাইলাম, 6 পাই গেলাম, ইনটু তাহলে এটার জন্য আমরা 100 দ্বারা গুণ করব, তাহলে 100 দ্বারা গুণ করলে আমরা কত পাবো, সেটাও 6 পাই যাবে। তাহলে এটার জন্য আমরা 10⁻² দ্বারা গুণ করব। তাহলে দেখো তো এখানে কাটাকাটি করলে আমরা কত পাইতেছি, সেটা পাইতেছি হচ্ছে 10। তাহলে বলো, আর এইখানে আমরা একটু চিন্তা করব, আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে 2, আর এখানে পাবো আমরা 3, 3 গুণে কাটলে। তাহলে এখন আসো আমরা এই ক্যালকুলেশনটুকু করে ফেলি। তাহলে দেখো তো 4টা, আর হচ্ছে এখানে 5টা, 5 4 14। তাহলে আমরা এখানে যদি ভাগ করি তাহলে 1.5 ইনটু কত 10⁻, কত আসবে 24, 24 না 40 নিউটন আর কত হলো। এটা আমরা পাইলাম যে হচ্ছে E1 এর মান। যেহেতু আমরা এত বড় একটা ক্যালকুলেশন আমরা হাতে ক্যালকুলেশন করে দিলাম, তো অবশ্যই একটু মনে রাখবা। আর দিকটা কোন দিকে পাইতেছো, ধরে নাও আমাদের দিকটা হচ্ছে -6 কুলম্ব চার্জের জন্য। আবার আমরা এই +6 কুলম্ব চার্জের জন্য আমরা একটা প্রাবল্য পাবো। তাহলে আমরা সেই ক্ষেত্রে দেখো, যদি +16 কুলম্ব চার্জের জন্য আমরা প্রাবল্য চিন্তা করি,
দেখো +16 কুলম্ব চার্জের জন্য +16 কুলম্ব চার্জের জন্য প্রাবল্যটা দেখো তো, প্রাবল্যটা সেটা আমরা E2 এবং সেম টাইম হবে E2 প্রাবল্য মানটা কত ব্যাক হবে, তাহলে 1.4 ইনটু কত 1.5 ইনটু 10 টু দি পাওয়ার কত 14 নিউটন পার কত কুলম্ব। দিকটা কোন দিকে হবে, -60 কুলম্বের দিকে। তার মানে দুইটা চার্জের দিকটা কি আছে, এক হয়ে গেছে। তাহলে মোট প্রাবল্য বা লব্ধি প্রাবল্যটা আমাদের আসবে, এটা লব্ধি প্রাবল্যটা আমরা একটু দেখে ফেলো। E ইকুয়াল টু, যদি আমরা একই দিকে থাকে, আমরা লব্ধি জানি দুইটা বল যদি একই দিকে ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে লব্ধিটা কি হয়, সেক্ষেত্রে প্রাবল্যটা হয়, লব্ধিটা হয় দুইটার যোগফলের সমান। তাহলে আমরা কি পাবো E1 প্লাস কত আমাদের E2। ওকে, তাহলে আমরা E1 এর মানটা কত, E1 এর মান হচ্ছে 1.5 ইনটু কত 10 টু দি পাওয়ার কত 40 প্লাস কত 1.5 ইনটু কত 10 টু দি পাওয়ার 40। তাহলে এখন বলো তো, তাহলে এইটা এটা যোগ করলে কত হচ্ছে ইনটু কত 10 টু দি পাওয়ার কত 40। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে আমাদের आंसर। তো যদি আমি হাতে ক্যালকুলেশন করছি, যদি ভুল হতো তো কিছু করার নাই। এই যে দেখো আমি হাতে এত বড় একটা ক্যালকুলেশন আমি হাতে কিভাবে করব। তাহলে আমাদের বলো তো সঠিক উত্তর কোনটা। এন্ড যদি কার হাতে ক্যালকুলেশনটা বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই তুমি ভাই একটু কমেন্ট করে জানাবা। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে আমাদের সঠিক। তো ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। দেখো এত বড় একটা ক্যালকুলেশন হাতে কিভাবে করে ফেললাম, তো তোমার কাছে একটু মিরাকেল মনে হলো। যদি তোমার সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখবো। হচ্ছে পরবর্তী কোশ্চেন অপেক্ষা থাকতে হলে আমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবা, এই প্লেলিস্টে পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো চেষ্টা করবা ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসে মনোযোগ করার জন্য, এবং প্রত্যেকটা ক্লাসের জন্য অবশ্যই নির্দিষ্ট করে একটা কমেন্ট করে যা প্রশ্ন অবশ্যই একটু মনে রাখবা। তো আমরা প্রত্যেকটা কোশ্চেন সমাধান করার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই আমি, যে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর যদি তুমি হচ্ছে আগে সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই ধন্যবাদ। আরেকটা কথা, ঠিক আছে, তুমি লাইক একটা কমেন্ট করে ফেলো, বুঝছো, তাহলে থেকে মানুষের কাছে ক্লাসগুলো যাবে। তারপর আমরা এইটা তো ছিল, আরেকটা কথা ছিল সেটা হচ্ছে কি, যে তুমি একটা প্রশ্ন সমাধান করার আগে সেটা কি করবে, তুমি আগে প্রশ্নটা পড়বা, এই প্রশ্নে কি কি জিনিস দেওয়া আছে সেগুলো একটু বুঝবা, এবং ওই প্রশ্নের কোন সূত্রটা ব্যবহার হতে পারে সেটা একটু দেখো। আমরা চলো প্রশ্নটা পড়ি। দেখো আমাদের প্রশ্ন বলা হয়েছে যে বলতে একটি সমান্তরাল প্লেটের সমান্তরাল প্লেট এবং ক্যাপাসিটরের প্লেটের ক্ষেত্রফল বলে দিতে কত 2 মিটার স্কয়ার। প্লেট দুটির মধ্যকার পরাবৈদ্যুতিক বস্তু দেওয়া আছে, পরাবৈদ্যুতিক বস্তুর প্রবেশ করানো হলো, যার আপেক্ষিক পারমিবিলিটি মানে কি আপেক্ষিক বেদনযোগ্যতা, বা হচ্ছে আমরা কি পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে দিচ্ছি, একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলেছে, মানে হচ্ছে কে বলে দিচ্ছে, এর মান কত 6। এখন ধারকত্ব, পূর্বের ধারকত্ব কত গুণ সেটা আমাদের বের করতে হবে। এখন আমাদের এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, একটা হচ্ছে কি দেওয়া আছে, এটা হচ্ছে ধারকের প্লেট গুলো দেওয়া আছে, যেটা ক্ষেত্রফল কি আমরা জানি। আমাদের কি বের করতে হবে, ধারকত্বর অনুপাত বের করতে হবে। প্রথম অবস্থায় ধারকত্ব কত ছিল, পরবর্তী অবস্থায় ধারকত্ব কত, আমরা একটা অনুপাতের ক্ষেত্রে আমরা কি করবো সেই জিনিসটা, অনুপাতের ক্ষেত্রে দুইটা ইকুয়েশন আসবে বা দুইটা কেস আসবে। তাহলে চলো ধারকত্বের সূত্রগুলো আমরা জানি কিনা সেটা একটু লিখে ফেলি, নোট করে ফেলি। সেই নোটটা কি থাকবে, নোটের ক্ষেত্রে আমরা কি আগে ধারকত্বের সূত্রগুলো দেখি। আমরা সি ইকুয়াল কি পড়ছি, একটা পড়ছি কিউ বাই ভি, আর একটা পড়ছি সি ইকুয়াল টু, সেটা হচ্ছে কত আমাদের এপসাইলন এ ডিভাইডেড বাই কত টি করে আসছে। আরেকটা সূত্র করে আসছি, সেটা হচ্ছে কত আমাদের সি ইকুয়াল টু এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই কত ডি। আমাদের এই তিনটা সূত্র পড়ে আসছে, বুঝতে পারছো? এটা আমাদেরকে ধারকের জন্য আমরা ধারকত্বের সূত্র পড়ে আসছি, তাই না? এখন আমাদের এখান থেকে দেখতে হবে বের করছি। আমরা আসক্ত চিত্র ধরে ফেলবো, এটা দুইটা ধারকের পাত, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল হচ্ছে কত এ, এটার পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, দুইটা সমান, এদের মধ্যবর্তী দূরত্ব কত ডি, বুঝছো? আগে যখন প্রথম অবস্থায় ছিল ধরো ডি দূরত্ব আছে, তখন আমাদের এর ধারকত্ব কত ছিল সেটা ধরে নিই আমাদের C1। তাহলে আমরা C1 এখন কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, যেহেতু আমাদের এটা শূন্য মাধ্যমে ধরে নিতে পারি, সেটা ধরে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা কি সি ইকুয়াল টু এপসাইলন নট, তাহলে আমরা C1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত টি, এটা আমরা ধরে নিতে পারি। এখানে আসো যেহেতু শূন্য মাধ্যম, এখন আমরা কি পরাবৈদ্যুতিক কোনো ধ্রুবক দেইনি, তার মানে কে এর মানটা কত 1 হবে। C1 ইকুয়াল কত এপসাইলন নট এ ডিভাইডেড বাই টি।
এটা আমরা দেখতে পাই। এখন ধর আমরা এখানে একটা কি করলাম, ধারক ছিল, এখানে আমরা একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে এসেছি। ধর আমরা এখানে কি একটা মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে দিচ্ছি। এই পাথটা হচ্ছে একটা পাথের ক্ষেত্রফল, তাই না? তাই পরাবৈদ্যুতিক ধ্রুবক এর দূরত্ব কি ছিল, সেম ছিল, ক্ষেত্রফল কি সেম, এবং ধারকত্বটা কত সেই C2টা আমরা বের করতে হবে, আমরা সেটা জানি। তাহলে আমরা দেখো C2 ইকুয়ালস আমরা কি লিখতে পারি বলো তো? আগে যা ধারকত্ব ছিল সেই ধারকত্বটা আমরা সেম, তাহলে আমরা এখানে কত এপসিলন নট কে এ ডিভাইডেড বাই কত হচ্ছে কত ডি বলো তো? এখানে আমরা কে এর মান তো বলে দিয়েছে, কে এর মান কত বলছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক 6 বলে দিয়েছে, তাহলে আমরা 6 এপসিলন এ ডিভাইডেড বাই কত ডি। দেখো তো এপসিলন নট, এখানে হচ্ছে এপসিলন নট এ ডিভাইড বাই ডি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, C1 লিখতে পারি না? তাহলে C2 ইকুয়াল কত লিখতে পারি, 6 C1। তাহলে এখন বলো তো এই যে C2টা হয়েছে যখন আমরা একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়েছি তখন কি হয়েছে, এই ধারকত্বটা কি আগের থেকে 6 গুণ বেড়ে গেছে না? তখন আমাদের আনসার হচ্ছে। আমরা এটা এইভাবে না করে আমরা আরেকভাবে করতে পারি। দুইটা ইকুয়েশন আমরা এই জন্য একটা দেখো আমরা C2 বের করব। C2 সমান আমরা কত পাই, 6 এপসিলন নট এ ডিভাইডেড বাই কত ডি। আর C1 কত, C1 হচ্ছে এপসিলন নট এ ডিভাইডেড বাই ডি। এখন আমাদের বের করতে হবে C2 এর মান, যেহেতু তুলনা এবং অনুপাত যদি চাই বা গুণ বলে তখন আমরা কি করব, এদেরকে ডিভাইড করে দেব বা ভাগ করে দেব। তাহলে দেখো আমরা C2 ডিভাইডেড বাই কত, C1 ইকুয়াল কত 6 এপসিলন নট এ ডিভাইডেড বাই কত ডি। নিচে কত, নিচে এপসিলন নট এ ডিভাইডেড বাই ডি। দেখো এইটুকু কাটা যাচ্ছে না, থাকতে তো কত জাস্ট 6 থাকে। C2 ডিভাইডেড বাই C1 ইকুয়াল কত 6। তাহলে আমরা বলো তো C2 সমান আমরা কত লিখতে পারবো, 6 ইনটু কত C1। তাহলে দেখো তো আমরা পরবর্তী একটা পরবর্তী ধ্রুবক দিলে সেক্ষেত্রে আমরা ধারকত্বটা কি আগের ধারকত্ব থেকে 6 গুণ কি বেশি হয়ে যেতে হবে। তাহলে আমরা আসো সেক্ষেত্রে আমরা আনসার কত। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজে আজকে আমরা কি করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2005 এবং 6 সেশনে আসা একটি এমসিকিউ সমাধান করব। এবং আমরা জানো যেহেতু এটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টারের ঠিক কোশ্চেন, তো অবশ্যই একটু মনোযোগ সহকারে পড়বা। এখান থেকে পড়তে গিয়ে আর কি বেশি অনেক পরিমাণ কোশ্চেন এসে থাকে। তো প্রত্যেকবারের মতো আবারও বলতেছি, যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে, এর আগে যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই ধন্যবাদ। এবং কি করবা, তোমার বন্ধুদেরকে ক্লাসে মেনশন করে জানিয়ে দিবা যে ক্লাসগুলো করে দিলাম, তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ওকে, তো আমরা প্রত্যেকবারের মতোই আবারও বলতেছি যে যদি তুমি ক্লাস করো, ক্লাস করার আগে তুমি অবশ্যই কি করবে, প্রশ্ন সমাধান করতে গেলে প্রশ্নটা আগে নিজে পড়বা, তারপরে কি কি ডাটা দেওয়া সেটা চিন্তা করবা, তারপর এখানে কি চাইতে সেটা একটু চিন্তা করবা। ওকে, তো আমরা চলো এখানে কি বলছে, কোন মানের দুটি ধনাত্মক আধানের একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত, যদি ধনাত্মক আধান সরিয়ে সমমানের ঋণাত্মক আধান বসানো হলে তবে আধান দুটির মধ্যকার বলের মান কেমন হবে সেটা দেখাইতে হবে। ধরুন আমার কাছে এখানে একটা আধান আছে এবং এখানে আরেকটা আধান, এটা কয়টা আধান, দুইটা আধান। এরা কি করতেছে, একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত, এরা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত। ধরো আমরা এটাতে Q1 আধান এবং এটা হচ্ছে কত Q2 আধান, দুইটা আধান কি পজিটিভ আধান এবং এরা নির্দিষ্ট একটা দূরত্বে অবস্থিত। যখন দুইটা বল নির্দিষ্ট কুলম্বের সূত্রগুলো বিন্দু চার্জের জন্য দুইটা চার্জ কি থাকবে এবং এদের মধ্যে দূরত্ব থাকবে, তখন কি হয়, এদের আকর্ষণ একটা বল লাভ করে। আমরা কি কুলম্ব সূত্র হিসেবে কি জানি, F প্রপোর্শনাল Q1 এবং কত Q2, এবং আরেকটি কি জানি F প্রপোর্শনাল 1/c²। এই যে এদের মধ্যকার আকর্ষণ বা একটা বিকর্ষণ লাভ করে, যেহেতু দুইটাই কি প্লাস চার্জ, তারা কি করবে, পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, একটা আরেকটা কি করবে, F বলে কি করবে, বিকর্ষণ করবে। এখন ধরো আমি যদি এই কেসটাতে আমরা এখন চেঞ্জ করে দেই, ধরো আমি এখানে কি করলাম, এখানে একটা চার্জ দিলাম, দেখো এখানে আমাদের সেম টাইপের আরেক দুইটা চার্জ, আমরা এখানে এখন কি করলাম, ঋণাত্মক চার্জ দিলাম, পরস্পরকে কি করবো, আমরা একটা ঋণাত্মক চার্জ দেবো, তারা মাইনাস এন, এখানে আমরা কি মাইনাস এর Q1 চার্জ, এখানে কত মাইনাস এর Q2 চার্জ। তখন আমাদের এই দুইটা চার্জ যখন থাকবে, এরা কি মধ্যবর্তী একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, তখন আমাদের যে চার্জটা আছে, ওকে দেখো এই যে দুইটা চার্জ এরা কি করবে, একই দূরত্বে অর্থাৎ কি ডি দূরত্বে অবস্থিত, মাইনাস দুইটা চার্জ যখন ঋণাত্মক হয়েছে তখন এদের মধ্যে কি একটা বল থাকবে, যেহেতু বলের মানটা সমান
তারা কি করবে, একটা পরস্পর কি করবে, পরস্পর বিকর্ষণ করবে, কারণ কি সেম মানের বল, তাহলে এখানে আমাদের কি হবে, সেম এফ হবে। তারপর এইখানে যে এফটা পাইতেছো, এখানে এফটা কি সমান পাইতেছো। এখন ধরো আমরা এখানে এই কেসটা না করে আমরা আরেকটা কেস চিন্তা করতে পারি। ধরো আমরা এখানে কি আছে, এখানে একটা চার্জ এবং এখানে আরেকটা চার্জ। তাহলে দেখো যখন দুইটা চার্জ আছে, এই চার্জ গুলা কি করবে আমাদের, দেখো এই যে চার্জ গুলো আছে, এই দুইটা চার্জ, এখন আমাদের এইখানে কি আছে, একটা প্লাসের চার্জ, এখানে হচ্ছে প্লাস Q1 কুলম্ব চার্জ, এখানে মাইনাস Q কুলম্ব চার্জ। তাহলে দেখো Q2 কুলম্ব চার্জ, তখন তারা কি করবে, পরস্পর পরস্পর কি করবে, আকর্ষণ করবে। সে কি করবে, একজন আরেকজনকে আকর্ষণ করবে। সে আকর্ষণ বলের মানটা কি হবে, সবগুলা বলের সমান, কিন্তু প্লাস মাইনাসের কি হচ্ছে, ঠিক বোঝানো হইতেছে। এইটুকু ক্লিয়ার হলে আশা করি তোমরা এই এমসিকিউটা বুঝতে পারছো, এবং আশা করি এই টাইপের যতগুলো কোশ্চেন আসুক না কেন তোমরা সমাধান করতে পারো। তো এইটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানিও, এবং যদি তুমি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। এখন তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে বলে ফেলো তো যে কোশ্চেনটার সঠিক উত্তর কোনটা, এই কোশ্চেনটার সঠিক উত্তর কোনটা, বলো তো। সঠিক উত্তর হচ্ছে আগেরটার সমান। ক্লিয়ার? আশা করি সবার। এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালে আসা একটা প্রশ্ন, সেই প্রশ্নটাকে একটা দাবিতে 7 এবং 8 সেশনে আসছে। তার আগে একটা কথা, তুমি অবশ্যই খাতা কলম নিয়ে আসবা, ভাইয়া ক্লাসে যে নোটগুলো লিখে দেয় সেই নোটগুলো করবা, ওকে। আরেকটা হচ্ছে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, খুব সুন্দর করে লাইক একটা কমেন্ট করে ফেলো, ওকে। তো এখন প্রত্যেকটা প্রশ্নের সমাধান করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করতে গেলে তুমি কি করবে। প্রত্যেকটা প্রশ্নের সমাধান করতে গেলে অবশ্যই মনে রাখবা, আগে প্রশ্নটা নিজে পড়বা, প্রশ্নটা পড়ার পর দেখবা ওই প্রশ্নে কি কি ডাটা দেওয়া আছে এবং কি চাইছে সেটা একটু চিন্তা করো, তারপর চলো। এবং ওইখানে দেখবে সূত্রগুলো তোমার মনে আছে কিনা। যদি তুমি সূত্র মনে রাখতে পারো তাহলে তোমার কিন্তু প্রশ্ন সমাধান করা ইজি হয়ে যাবে। এই যে দাবিতে 7 এবং 8 সেশনে আসা একটা প্রশ্ন আমি হাতে ক্যালকুলেশন করে দিচ্ছি। এখন কি বলছে, যে বলছে যদি সমান দ্বারকত্ব দ্বারকের প্রথমে শ্রেণীতে দুইটা সমান, এন এর মান বলে দিল না, এন কত, দুইটা, কি বলছে, সমান দ্বারকত্ব ধরে নিতে পারি আমরা, দ্বারক দুইটা কি আছে, দুইটা দ্বারকের মান কত, x। প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করে, একবার শ্রেণীতে যুক্ত করছে আরেকবার কি করছে, সমান্তরালে যুক্ত করছে। যখন আমরা শ্রেণী ও সমান্তরালে সংযুক্ত তুল্য দ্বারকত্ব অনুপাত করব, দেখো আমরা কি বলছি, অনুপাত হইলে কি আমরা একটা আরেকটা কি করব, ডিভাইড করে দেব। আমরা প্রথমে কি করব, শ্রেণীর দ্বারকত্ব বের করব, পরে আমরা কি করব, সমান্তরাল দ্বারকত্ব বের করব। প্রথম আসো আমরা কয়টা দ্বারক বলছে, দুইটা, তাহলে আমরা একটু ধরে নিতে পারি, এটা হচ্ছে c1 সমান কত, x। আরেকটা দেখো দুইটাই কি সমান না, তাহলে c2 সমান কত, x। দেখো সূত্র বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের একটা শর্টকাট ছিল, সেই শর্টকাটটা কি ছিল, যখন দুইটা দ্বারকত্ব থাকে, যে দ্বারকের মান সমান থাকে, n সংখ্যক দ্বারক থাকে, সেই ক্ষেত্রে আমরা সমান শ্রেণী সময়ের ক্ষেত্রে তুল্য দ্বারকত্বটা কত হয়, দেখো তুল্য দ্বারকত্ব, দেখো তুল্য দ্বারকত্ব, সেক্ষেত্রে সি এস ইকুয়াল টু, সি এস ইকুয়াল টু কত বলছিলাম, এখানে সি এর মান এবং নিচে হচ্ছে কত, এন এর মান, কতটুকু দ্বারকের মান এবং কি এখানে এন সংখ্যক। তাহলে এখন বলো তো দ্বারকের মানটা কত, আমরা জানি না, দ্বারকের মান সমান, ধরে নিচ্ছি সমান, তাহলে আমরা কত, দ্বারকের মানটা x আর n এর মান কয়টা, দুইটা, তাহলে এই যে আমরা দুইটা লিখলাম। এটা কখন, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এখন আমরা সমান্তরালের ক্ষেত্রে আমরা দেখি, সমান্তরাল দ্বারকত্ব, সমান্তরাল দেখো সমান্তরাল দ্বারকের ক্ষেত্রে আমরা সিপি জানি কি, আমরা সমান্তরাল দ্বারকত্ব শ্রেণী সমবায় যুক্ত করলে সবগুলোর যোগফল, তাহলে আমরা একটা যোগ দিতে পারি, এটা হচ্ছে c1 প্লাস কত, c2, তাহলে c1 এর মান কত, x কত, x, তাহলে আমরা কত পাইতেছি, 2x পাই। এখন আমরা অনুপাত বের করতে হবে, কার অনুপাত, শ্রেণী ও সমান্তরালের তুল্য দ্বারকত্ব অনুপাত। আমরা একটা শ্রেণীর তুল্য দ্বারকত্ব পেয়েছি এত, সমান্তরাল, তাহলে আমরা অর্থাৎ c s ডিভাইডেড বাই কত, cp, অনুপাত বের কর, তাহলে আমরা ভাগ করে দাও, x/2 ডিভাইডেড বাই কত, 2x, তাই উপরে x কাটা, নিচে থেকে উল্টাই দাও, তাহলে আমরা cs ডিভাইডেড বাই কত, cp ইকুয়াল কত, 1 ডিভাইডেড বাই 4। তাহলে বলো তো, তাহলে আমরা cs is to cp ইকুয়াল কত পাইতেছো, 1:4। এখানে আমরা সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে আমাদের 3 নাম্বার। আশা করি ক্লিয়ার বুঝছো। তো সবাই ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে ফেলো, আশা করি সবাই ক্লিয়ার। ও আচ্ছা, আমরা হচ্ছে
এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে অর্থাৎ 7-8 সেশনে। এন্ড পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন অন করে রাখো এবং পেজটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করে রাখো। সবাই ভালো থাকো, সবাইকে শুভকামনা রইল। আজকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজের 2000 থেকে 2024 সাল। এই কোশ্চেনগুলা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালে আসা 7 এবং 8 সালে আসা একটা প্রশ্ন আমরা কি করবো আজকে ক্লাসে সমাধান করব। প্রতিবারের মতোই আমি একটা কথা বলছি, আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি সাবস্ক্রাইব করতে তোমাকে অবশ্যই একটা ধন্যবাদ। ওকে, তো এইটুকু মনে রাখবা। আর হচ্ছে প্রতিটা প্রশ্ন কি করবা হচ্ছে সমাধান করার আগে খাতায় নোট করবা, যে সূত্রটা লিখে দিচ্ছি সেই সূত্রটা লিখবা, পাশাপাশি আমি যেটা পড়াবো সেই টপিকটা কিভাবে সমাধান সেটা একটু বোঝার চেষ্টা করবা। আর একটা বিষয় হচ্ছে আমি প্রতিবারই বলে থাকি যে একটা কোশ্চেন সমাধান করার আগে তোমার অবশ্যই প্রশ্নটা বেশি করে পড়া উচিত। আচ্ছা, আমরা শুরু করে দিই এবং এই প্রশ্নটা পড়ি, বুঝছো? তো চলো আমরা এখানে দেখি। আমরা এই কোশ্চেনটা দেখো, দুটি ধনাত্মক বিন্দুর চার্জ, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, এই দূরত্বে অবস্থান করে। বলতে Q1 কত, Q2 সমান 16 হলে Q1 হতে কত দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান হবে। এবং এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত 7 এবং 8 সেশনে। তার মানে এই টাইপের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট আসতে পারে। কারণ হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কি বেশিরভাগ সময় এরকম প্রমাণ, এখন ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোশ্চেন আসে। ধরুন আমরা এটা একটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোশ্চেন, আমরা এটা একটু বুঝেছি, যেহেতু দুইটাই কি ধনাত্মক চার্জ। ধরো আমরা এখানে একটু চিত্র আঁকায় ফেলি। আমাদের একটা চার্জ হচ্ছে প্লাস Q1 এবং আরেকটা চার্জ হচ্ছে কত, ধরে নাও আমাদের সেটা হচ্ছে কত Q2 চার্জ। এটা হচ্ছে Q2 চার্জ, দুইটাই চার্জ Q1 Q2। এরা একটা কি দূরত্ব আছে, সেই দূরত্বটা কত, সেই দূরত্বটা হচ্ছে কত আমাদের বা এই দূরত্বটা হচ্ছে আমাদের কত D। এখন আমাদের এখানে বলছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান হবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান হবে একটা বিন্দু থেকে। ধরে নিই আমাদের এটি Q1 চার্জ থেকে, কোথা থেকে বলতে Q1 চার্জ হতে, তাহলে Q1 চার্জ হতে এই x দূরত্বে আইসা, ধরো আমরা x দূরত্বে এই যে এই বিন্দুটা অর্থাৎ D বিন্দুতে সে আমরা এর বিন্দুতে সে কি প্রাবল্যের মানটা কত হইতেছে, সমান হইতেছে। তাহলে যখন দুইটা প্রাবল্যের মান সমান হবে তখন এদের মধ্যে দেখো তো এই কি করতেছে, এর কি করতেছে বিকর্ষণ করবে। তার মানে যেই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবে আমরা জানি সেখানে একটা প্লাস 1 কুলম্ব চার্জ থাকবে, আমরা আগের প্রশ্নটা দেখছো। তো এই ক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই এটাও কি করবে প্লাস 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করবে, তখন এদের মধ্যকার একটা কি হবে একটা বিকর্ষণ বল লাভ করবে। তাহলে এই যে 180 ডিগ্রি কোণে, বুঝছো? তাহলে দুইটা বলে কি সমান, একটা আরেকটা সমান, একটা আরেকটা বিপরীত দিক। তার মানে তখন এদের মধ্যবর্তী একটা লব্ধি প্রাবল্য হবে। লব্ধি প্রাবল্যটা কত হবে, লব্ধি প্রাবল্য হবে কত 0। কারণ কি দুইটা বলে সমান এবং পরস্পর দিকটা কি ভিন্ন। কারণ আমরা কি আর ইকুয়াল টু কি পড়ছিলাম জানি p - q, এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছি। তো এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এখন আসো দূরত্বটা দেখে ফেলি। তাহলে আমাদের ধরে নিতে পারি আমরা এক দূরত্ব কি করতেছে Q1 চার্জ থেকে এক দূরত্বের প্রাবল্যের মানটা কত 0। তাহলে আমি Q1 চার্জের জন্য তাহলে আমি Q2 থেকে কতটুকু দূরত্ব প্রাবল্যের মান 0, সেটা হচ্ছে আমাদের এখান থেকে এটা হচ্ছে D - x পরিমাণ দূরত্বে প্রাবল্যের মান 0। ওকে, তো আসো আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি, Q চার্জের প্রাবল্য, Q চার্জের জন্য প্রাবল্য কত, সেটা হচ্ছে আমরা E1 ধরে নিতে পারি। আমরা এটার জন্য আমরা কত E1, আর এর জন্য আমরা কত ধরলো E2। তাহলে আমরা E1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 1/4πε0 কত Q1 না, Q1 ডিভাইডেড বাই দূরত্বটা কত x, দূরত্বটা হচ্ছে x স্কয়ার। কারণ আমরা কি প্রাবল্যের সূত্রটা আমরা জানি। তো এইটুকু আমরা পাইলাম, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিতে পারি। তারপর আমরা 2 নম্বর কেসটা, 2 নম্বরটার জন্য আমরা কি পাবো, এই 2 নম্বরটা হচ্ছে আমরা Q2 চার্জের জন্য প্রাবল্য। তাহলে আমরা কি পাবো, এটা ধরে নিই আমরা E2 ইকুয়াল কত 1/4πε0 Q2 ডিভাইডেড বাই এর দূরত্বটা কত Q1 চার্জ থেকে যে দূরত্ব প্রাবল্যের মান সমান সেই দূরত্বটা, তাহলে দূরত্বটা কত D - x, উপরে কি হবে একটা স্কয়ার। শর্ত মতে আমরা কি জানি যে লব্ধি প্রাবল্য কি হবে 0 হবে। তার মানে দুইটার প্রাবল্যের মান কি সমান, একটা একটা সমান। তো মনে করো তাহলে আমরা E1 ইকুয়াল কত E2।
ওকে, E1 ইকুয়াল কত E2। তাহলে আমরা এখানে প্রথমটার জন্য আমরা লিখতে পারি 1/4πε0 Q1 ডিভাইডেড বাই কত x স্কয়ার ইকুয়াল কত, এই পাশে আমরা দেখি 1/4πε0 Q2 ডিভাইডেড বাই দূরত্বটা কত d মাইনাস x পরে কি হবে এইটুকু আমাদের গেল। তাহলে দেখো এই পাশে এইটুকু আর এই পাশে এইটুকু কাটা, তাই না? আমরা আসো কি দেওয়া আছে দেখো Q1 ডিভাইডেড বাই Q2, তাহলে আমরা এইটাকে এই পাশে নিয়ে এসে পড়ি। তাহলে আমরা দেখো তো Q1 টাকে এই পাশে ভাগ করে দিই, Q1 কে ভাগ করে দিই আমরা কত দ্বারা Q2 দ্বারা, আর এই Q কি x স্কয়ার কোথায় যাবে এই পাশে চলে যাবে। তাহলে আমরা কি x স্কয়ার ডিভাইডেড বাই কত t মাইনাস x উপরে কি হবে। এখন বলো তো এই যে Q1 ডিভাইডেড বাই Q2 এর মান কত পাইছি আমরা, এই পাশে আমরা লিখে ফেলি। তো আমরা Q1 ডিভাইডেড বাই কত Q2 ইকুয়াল কত x স্কয়ার ডিভাইডেড বাই d মাইনাস x উপরে কি হবে এইটুকুর মান পাইছি কত 16 না, তার মান কত পাইছি বলো তো 16 দেওয়া আছে। তাহলে 16 আর এই পাশে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই d মাইনাস x উপরে কি একটা বলছো। তাহলে আমরা যেহেতু 16 পাইলাম, তাহলে এখানে আমরা 16 কে যদি রুট করে দিই তাহলে আমরা কত পাবো 4, আর এই পাশে কত পাবো x মাইনাস d মাইনাস x, তাই না? এতটুকু পাইতেছি। তাহলে আমরা এখন আমাদের বের করতে হবে কার মান x এর মানটা বের করতে। তাহলে আমরা দুই পাশে কি আর গুণ করে দিই, তাহলে কত পাবো 4d মাইনাস এর কত 4x ইকুয়াল কত x। তাহলে আমরা এই পাশে লিখতে পারি বলো তো, যেহেতু আমরা x এর মানটা বের করতে হবে, তাহলে দেখো আমরা x এর মানটা বের করব। তাহলে আমরা কি x এর মানগুলো এক পাশে নিয়ে নিব। তাহলে আমরা 4d ইকুয়াল কত 5x, কারণ আমরা এই পাশে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বের করব কার মান x এর মান। তাহলে x ইকুয়াল টু 4d ডিভাইডেড বাই কত 5। তাহলে আমরা যদি সুন্দর করে একটু সাজিয়ে লিখে ফেলি যে 4/5 ইকুয়াল d ইকুয়াল, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর x এর মান। তাহলে আমরা Q1 চার্জ থেকে কতটুকু দূরত্বে Q1 চার্জ হতে কত 4/5 দিয়ে দূরত্বে প্রাবল্য কি হবে, দূরত্ব প্রাবল্যটা কি হবে সমান হবে। তাহলে দেখো তো এটা আছে কিনা, দেখো এই যে আমাদের 4 ইকুয়াল টু 4/5d, কোনটা आंसर এই যে এটাই আমাদের সঠিক উত্তর। দেখো এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 এবং 8 সেশন, তার মানে এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে এক ধরনের ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং পাশাপাশি তোমরা নিজেরা কিভাবে ক্যালকুলেশন করবা এটা একটু মনে রাখবা। আরেকটা তোমাকে নোট লিখে দেই যে তোমরা চেষ্টা করবা যদি কোনো জায়গায় লব্ধি প্রাবল্যের মান শূন্য হয়ে যায়, যদি লব্ধি প্রাবল্য বা একটা বিন্দু বা রেখা থাকে সেখানে যদি লব্ধি প্রাবল্য শূন্য বা এমন একটা দূরত্ব বের করতে বলে, তুমি এখান থেকে সরাসরি ক্যালকুলেশন করতে পারো, এইখান থেকে সরাসরি ক্যালকুলেশন করতে পারো। ওকে, তো সবাই থাকো, সবার জন্য শুভ হলো। একদম আসে একটা প্রশ্ন, সেই প্রশ্নটাকে একটা দাবিতে 7 এবং 8 সেশনে আসছে। তার আগে একটা কথা, তুমি অবশ্যই খাতা কলম নিয়ে আসবা, ক্লাসে যে নোটগুলো লিখে দেয় সেই নোটগুলো করবা। ওকে, আরেকটা হচ্ছে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, খুব সুন্দর করে লাইক একটা কমেন্ট করে ফেলো। ওকে, তো এখন প্রত্যেকটা প্রশ্নের সমাধান করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করতে গেলে তুমি কি করবে। প্রত্যেকটা প্রশ্নের সমাধান করতে গেলে অবশ্যই মনে রাখবা আগে প্রশ্নটা নিজে পড়বা, প্রশ্নটা পড়ার পর দেখবা ওই প্রশ্নে কি কি ডাটা দেওয়া আছে এবং কি চাইছে সেটা একটু চিন্তা করো। তারপর চলো, এবং ওইখানে দেখবে সূত্রগুলো তোমার মনে রেখে গেলে, যদি ওই সূত্র মনে রাখতে পারো তাহলে তোমার কিন্তু প্রশ্ন সমাধান করা ইজি হয়ে যাবে। এই যে দাবিতে 7 এবং 8 সেশনে আসা একটা প্রশ্ন আমি হাতে ক্যালকুলেশন করে দিচ্ছি। এখন কি বলছে, যে বলছে দুটি সমান দ্বারকত্ব দ্বারকের প্রথমে শ্রেণীতে দুইটা সমান n এর মান বলে দিল, n কত দুইটা, কি বলতে সমান দ্বারকত্ব ধরে নিতে পারি আমরা, দ্বারক দুইটা কি আছে, দুইটা দ্বারকের মান কত x, প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করছে, একবার শ্রেণীতে যুক্ত করছে আরেকবার কি করছে সমান্তরালে যুক্ত করছে। যখন আমরা শ্রেণী ও সমান্তরালে সংযুক্ত তুল্য দ্বারকত্ব অনুপাত করব, দেখো আমরা কি বলছি অনুপাত হইলে কি আমরা একটা আরেকটা কি করব ডিভাইড করব। আমরা প্রথমে কি করব শ্রেণীর দ্বারকত্ব বের করব, পরে আমরা কি করব সমান্তরাল দ্বারকত্ব বের করব। প্রথম আসো আমরা কয়টা দ্বারক বলতে দুইটা, তাহলে আমরা একটু ধরে নিতে পারি c1 সমান কত x, আরেকটা দেখো দুইটাই কি সমান না, তাহলে c2 সমান কত x। দেখো সূত্র বলে দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের একটা শর্টকাট ছিল,
এই শর্টকাটটা কি ছিল, যখন দুইটা দ্বারকত্ব থাকে, যদি দ্বারকের মান সমান থাকে, n সংখ্যক দ্বারক থাকে, সেই ক্ষেত্রে আমরা সমান শ্রেণী সময়ের ক্ষেত্রে তুল্য দ্বারকত্বটা কত হয়, দেখো তুল্য দ্বারকত্ব, দেখো তুল্য দ্বারকত্ব সেক্ষেত্রে সি এস ইকুয়াল টু কত বলছিলাম, এখানে সি এর মান এবং নিচে হচ্ছে কত এন এর মান, কতটুকু দ্বারকের মান এবং কি এখানে এন সংখ্যক। তাহলে এখন বলো তো দ্বারকের মানটা কত, আমরা জানি না, দ্বারকের মান সমান, ধরে নিতে সমান, তাহলে আমরা কত দ্বারকের মানটা এক্স আর এন এর মান কয়টা, দুইটা, তাহলে এই যে আমরা দুইটা লিখলাম। এটা কখন, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এখন আমরা সমান্তরালের ক্ষেত্রে আমরা দেখি সমান্তরাল দ্বারকত্ব, সমান্তরাল দেখো সমান্তরাল দ্বারকের ক্ষেত্রে আমরা সিপি জানি কি, আমরা সমান্তরাল দ্বারককে শ্রেণী সমবায় যুক্ত করে সবগুলোর যোগফল, তাহলে আমরা একটা যোগ দিতে পারি, এটা হচ্ছে c1 প্লাস কত c2, তাহলে c1 এর মান কত x প্লাস কত x, তাহলে আমরা কত পাইতেছি 2x পাই। এখন আমরা অনুপাত বের করতে হবে, কার অনুপাত, শ্রেণী ও সমান্তরালের তুল্য দ্বারকত্বের অনুপাত। আমরা একটা শ্রেণীর তুল্য দ্বারকত্ব পেয়েছি এত, সমান্তরাল, তাহলে আমরা অর্থাৎ p s ডিভাইডেড বাই কত cp, অনুপাত বের কর, তাহলে আমরা ভাগ করে দেব, x/2 ডিভাইডেড বাই কত 2x, তাই উপরে x কাটা, নিচেটাকে উল্টাই দাও, তাহলে আমরা cs ডিভাইডেড বাই কত cp ইকুয়াল কত 1 ডিভাইডেড বাই 4, তাহলে বলো তো তাহলে আমরা cs is to cp ইকুয়াল কত পাইতেছো 1:4। এখানে আমরা সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে আমাদের 3 নাম্বার। আশা করি ক্লিয়ার বুঝছো, তো সবাই ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে ফেলো, আশা করি সবাই ক্লিয়ার। ও আচ্ছা, আমরা এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে অর্থাৎ 7-8 সেশনে, এন্ড পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও মডেল সিরিজ। এন্ড সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সুজন আছি তোমাদের সাথে, সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। যেহেতু আমরা প্রত্যেকটা কোশ্চেনের সমাধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান আমরা কি করতেছি, সমাধান করতেছি, পাশাপাশি আমরা কি করতেছি, ব্যাখ্যা করতেছি। তো অবশ্যই চেষ্টা করবা কোশ্চেনটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য, যাতে তোমার কি হয় অ্যাডমিশনে প্রশ্ন সমস্যা না হয়, এবং সবগুলো প্রশ্ন কি করবা ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করবা। তো তার আগে আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে আমি প্রত্যেকটা কোশ্চেনে বলে দিচ্ছি যে প্রথমে কি করবা, প্রশ্নটা তুমি কি করবা নিজে যাচাই করবা, প্রশ্নটা আগে পড়বা, প্রশ্ন কি চাইছে সেই সূত্রগুলো একটু দেখবা, এবং সূত্র দেখার পরে তারপরে তুমি ওটা সমাধান করো। তো চলো আমরা একটু সমাধান করে ফেলি। কি বলছে, একটা বৃত্তাকার পৃষ্ঠতলে বিশিষ্ট সমান্তরাল পাতের দ্বারকের পৃষ্ঠতলের ব্যাস বলতে কত, ব্যাস বলে দিয়েছে, এবং পাত দুটির মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হলে দ্বারকটি নতুন দ্বারকত্ব কত। আমরা বৃত্তাকার বলছি, দুইটা বৃত্তাকার ধরে নিতে পারি, এটা হচ্ছে একটা বৃত্তাকার পৃষ্ঠ, এই বরাবর একটা বৃত্তাকার দ্বারক, এই পাশে আরেকটা দ্বারক সমান্তরাল, মনে করো এরকম এইভাবে ছিল, এই দুইটা দ্বারক এইভাবে ছিল, এখান থেকে এইটুকু কি একটা গোলাকৃতি, যেহেতু আমরা গোলাকৃতি কিছু নাই, এই দুইটা দ্বারকত্ব গোলাকৃতি, এটা চিত্র মাঝখানে এটা কি ছিল, একদম পৃষ্ঠ থেকে এক পৃষ্ঠ পর্যন্ত এদের দূরত্ব ছিল কত, ডি, এবং এই যে দ্বারকগুলো আছে এদের দ্বারকগুলোর কি ব্যাস বলে দিচ্ছে, এটা ব্যাসটা কত, ক্যাপিটাল, আমরা এখানে ক্যাপিটাল আর সমান কি বলতে পারি ব্যাসার্ধর দ্বিগুণ, তাহলে আমরা কত 2r, বুঝতে পারছো। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে এই যে দ্বারকটা আছে, এই যে বৃত্তাকার পৃষ্ঠটা আছে, এই দ্বারকের কি ব্যাসার্ধ কত আছে 8, এই সেম ভাবে এটারও দ্বারকত্ব কি ব্যাসার্ধ সেম, দুইটা একই, আমরা দ্বারকত্ব কত ব্যাস দ্বিগুণ আছে। যখন আমরা দ্বারকত্ব চাইছি, আমরা দ্বারকত্ব সূত্রটা জানা লাগবে, আমি প্রত্যেকটা বিষয়ের মধ্যে সূত্রগুলো আগে দেখা লাগবে। কি ইকুয়াল টু কি বলছিলাম বলো তো, এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই কত হচ্ছে আমাদের ডি। তার আগে আমি একটু মনে রাখবা যদি কোনো সময় কোনো দ্বারকত্ব বা পরবর্তী ধ্রুবক না দেওয়া থাকে, তাহলে অবশ্যই কে এর মান কত দাঁড়াবে 1 দাঁড়াবে, তাহলে সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, c equal to epsilon naught a এর মান আমরা ক্ষেত্রফল যে পাই আসলে কার ক্ষেত্রফল, এটা প্লেটের ক্ষেত্রফল, মানে পাত যেতে পাতের ক্ষেত্রফল ডিভাইড বাই কত d, বুঝছো। এটা আমরা ধরে নিতে পারি প্রথম অবস্থায় দ্বারকত্ব স্থির, তুলনা বলতে তাহলে আমরা দুইটা ক্ষেত্র। এখন ধর আমরা এই দ্বারকত্বটার ক্ষেত্রে তাহলে বলো তো, যদি আমাদের প্লেট বা পাত গুলা যে আমি ব্যাসার্ধ কি করে দ্বিগুণ করেছি, আগে ছিল এখান থেকে আমরা কত হয়ে গেল ব্যাস কত হয়ে গেছে 2r হয়ে গেছে, তাই না, এখানে কত হচ্ছে 2r, ব্যাসার্ধটাও কি বেড়ে যাবে, ব্যাসার্ধটা ধরে নাও আমাদের কত হবে আগেরটা কত 2r হয়ে যাবে,
তাহলে আমরা এখানে আর যদি হয় তাহলে এখন কত হয়ে যাবে, সেটা 2r হয়ে যাবে। ব্যাসার্ধ হয়ে গেল। সেম ভাবে দূরত্বটাও কি করছে, এখান থেকে এইটুকু দূরত্ব আগে যা ছিল সেই দূরত্বটা কি গেছে, d2 সমান কত 2d, দ্বিগুণ হয়ে গেছে। এখন আমাদের তারকত্ব গুলা কত, তারকত্বের অনুপাতটা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা c2 সমান আমরা কি লিখতে পারি, এপসাইলন নট পাই কত, এটা আমরা r1 ধরে নিতে পারি বা r ধরে নিতে পারি। দেখো r2 হোল স্কয়ার ডিভাইড বাই কত d2। তাহলে বলো তো এটা আমরা পাই। ওকে, এখন r2 এর মানটা কত, r2 এর মান হচ্ছে আগে যে rটা ছিল তার দ্বিগুণ। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে এপসাইলন নট পাই কত, r কত r1 ধরে নিছো বা r ধরে নিছো, যেটা হলো এটা কত 2r1 উপরে কি স্কয়ার ডিভাইডেড বাই কত d2, d2 এর মান কত 2d, তাহলে 2d। তাহলে এখন বলো তো উপরে কি বাইরে 4 বাই কত, নিচে আসবে 2, আর এখানে এপসাইলন নট কত পাই r স্কয়ার বাই d। এইটুকু সমান আমরা আগে যা ছিল তা কি লিখতে পারি বলো তো, c1 লিখতে পারি না, এটা c2। তাহলে আমরা এখানে কি পাইলাম, c2 ইকুয়াল টু কত লিখতে পারি বলো তো, c2 ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু এপসাইলন নট পাই r স্কয়ার বাই d। দেখো এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। এইটুকুর সব পরিবর্তে আমরা c1 লিখতে পারবো। তাহলে c2 ইকুয়াল কত 2, বুঝছো? এটা হচ্ছে আমাদের। তাহলে বলো তো, তাহলে কি আগেরটা থেকে কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে না? c2 এর মান কি আগের থেকে দ্বিগুণ না? অবশ্যই দ্বিগুণ, অবশ্যই এর আনসার কি হবে, দ্বিগুণ হবে। এখন কথা হলো এইখান থেকে এইভাবে না করে তুমি করতে পারতা, ভাগ করে দিয়ে ক্যালকুলেশন করতে পারতা। যদি কি করতা, এইভাবে ক্যালকুলেশন করতা, c2 ডিভাইডেড বাই c1 ইকুয়াল কত, দেখো আমরা কত পাইছি বলো তো, এপসাইলন নট পাই কত 4 r স্কয়ার ডিভাইড বাই কত 2d, আর নিচে কি ছিল এপসাইলন নট পাই r স্কয়ার বাই t। তাহলে দেখো এই যে এইটুকু, এটা 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 কাটা, এটা আর এটা কাটা, তাহলে আমাদের থাকতো কত, জাস্ট উপরের অংশটুকু থাকতো। তাহলে আমরা c2 ডিভাইড বাই c1 ইকুয়াল কত 4/2। আমরা বের করব কার মান, c2 এর মান। তাহলে আমরা c2 সমান কি লিখতে পারি, এখানে ভাগ করলে 2 পাইতা, আর এখানে কত ইনটু c1। তাহলে দেখো তো আগের থেকে কয় গুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। এইটুকু ক্লিয়ার হয়ে গেল, একদম সহজে বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার হয়েছে। এন্ড সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা। তো আজকে আমরা কি করব, সেটা হচ্ছে 11 এবং 12 সেশনে আসা একটা আমি কিন্তু সলভ করব। তার আগে সবাইকে একটু বলে নেই, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তুমি আমার চ্যানেল কি করবা, সাবস্ক্রাইব করে দিবা। এন্ড পাশাপাশি তোমার যে বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই কি করবা, ক্লাসগুলো শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদেরকে ক্লাসগুলো করতে পারবা। আশা করি তোমাদের এসএসসি পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষা তোমাদের একদম ফুলফিল কভার হয়ে যাবে। এখন আসো, প্রত্যেকটা বারে আমি একটা কোশ্চেন বলে একটা কথা বলে থাকি। সেই কথাটা হচ্ছে যে একটা প্রশ্ন সমাধান করার আগে তুমি এই প্রশ্নটা পড়বা, প্রশ্নতে তোমার কি কি ডাটা দেওয়া আছে সেটা দেখবা, আর পাশাপাশি সেই ডাটাগুলোর সাহায্যে কোন সূত্রটা ব্যবহার করতে হবে সেটা একটু দেখো। তাহলে চলো সেটা দেখে ফেলি। আমাদের এখানে বলছে 4 মাইক্রোফ্যারাড এর 4টে ধারক। তাহলে দেখো এখানে সি বলে দিয়েছে কয়টা, 4টা। তার মানে সির মান বলে দিয়েছে 4টে ধারক। সিরিজে সংযুক্ত করলে, সিরিজ মানে কি, শ্রেণী সংযুক্ত করলে এর সমতুল্য ধারকত্ব মানে হচ্ছে কত, তুল্য ধারকত্ব। তাহলে আমাদের ধরো আমরা 4টা ধারক আমরা এখানে বলে নিতে পারি, ধরো প্রত্যেকটা ধারকের সমান। তাহলে আমি একটা ধরো c1, একটা c2, আর একটা হচ্ছে c3, আর একটা হচ্ছে কত c4। প্রত্যেকটার মান কত 4 মাইক্রোফ্যারাড, এটার মানে কত 4 মাইক্রোফ্যারাড, এটার মানে কত 4 মাইক্রোফ্যারাড, এটার মানে কত 4 মাইক্রোফ্যারাড। দেখো এদের একটু আমরা মনে রাখি। দেখো এখানে আসো, আমরা এখানে সবগুলোর মান যদি আমি একটা মান ধরে নিই, x ধরে নিই, তাহলে আমি এটার মানও কত x, কারণ যেহেতু দুইটি সবগুলোর মান কি আছে সমান আছে, এই x টা আমরা ধরলাম কারণ একটা সূত্র বোঝানোর জন্য, আমরা একটা শর্টকাট টেকনিক শেখার জন্য। একটু মনে রাখো, আমরা সিরিজে আছে কয়টা, 4টা। কি করতে বলছে, সমতুল। সিরিজের ক্ষেত্রে আমি কি বলছি, ধারকত্ব বের করতে গেলে একটা হচ্ছে সিটি ইকুয়াল কত টিএচ, সি এস ইকুয়াল কত বলছি 1/c1 প্লাস কত 1/c2 প্লাস কত 1/c3 প্লাস 1/c4। ওকে, তাহলে দেখো আমরা প্রত্যেকটা ধারকত্ব কি সমান না, 1 কত cs ইকুয়াল টু কত, আমরা কি করব 1 কত x প্লাস কত 1/x প্লাস কত 1/x প্লাস 1/x। কারণ সবগুলো ধারকত্বের মান কি সমান দেখে আমরা কি করছি, x ধরে করছি। তাহলে আমরা এখান থেকে লসাগু নেব, x লসাগু নিলাম, বুঝতে পারছো? তারপর x যদি লসাগু হয় তাহলে আমরা এখানে কি পাইতেছি বলো তো, 1 প্লাস 1 প্লাস কত 1 প্লাস 1, তাহলে 4টা লসাগু নিলাম। আমরা এইটুকু কার মান পাইলাম,
1/CS এর মান, তাই না? তাহলে আমরা কি বের করবো? এই যে 1/CS ইকুয়াল টু কত? 4 ডিভাইডেড বাই, দেখো আমাদের x। এখন আমরা এই 4টাকে আমরা সংখ্যা ধরে নিতে পারি। কত সংখ্যক? n সংখ্যক। কত সংখ্যক? n সংখ্যক। বুঝতে পারছো? n সংখ্যক। তাহলে আমরা এখানে আমরা ধরে নিতে পারি যে CS ইকুয়াল টু কত? x ডিভাইডেড বাই n। এইটুকু আমরা একটা শর্টকাট বুঝালাম, একটা ম্যাথের সাহায্যে আমরা একটা শর্টকাট দেখি। এখন xটা কি? xটা হচ্ছে সমান দ্বারক, সমান দ্বারক, ওকে। আর nটা কি? সমান সংখ্যক দ্বারক, সমান মানের সমান দ্বারক সংখ্যা, দ্বারক সংখ্যা, ওকে। এইটুকু আসে। তাহলে সমান দ্বারক এবং সমান সংখ্যক দ্বারক সংখ্যা বের করতে এই সূত্রটা একটু কষ্ট করে তোমরা মনে রাখবা, এটা নোট করে রাখবা, কারণ তোমাদের এই কোশ্চেন গুলো আসবে অ্যাডমিশন। তাহলে এখন আসো আমরা এই যেহেতু সমতুল্য দ্বারক সিরিয়াস, তাহলে কয়টা দ্বারক? দ্বারকের মান কত? 4। তাহলে এখানে বসাও 4। কত? মাইক্রোফ্যারাড। আমরা মাইক্রোফ্যারাডটা রাখলাম, মাইক্রো। এন এর মান কত? কয়টা বলতে? তাহলে দেখো তো কত আসতেছে, সেটা হচ্ছে 1 মাইক্রো। এটা হচ্ছে আমাদের সমতুল্য দ্বারক। বুঝছো? তাহলে আমরা সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে আমাদের ক্লিয়ারলি বুঝছো তোমরা? আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। তো কেমন লাগলো ভিডিওটা? আমি শর্টকাট একটা শিখাই দিলাম, এটুকু একটু নোট করে রাখবা, পাশাপাশি তোমার একটু বাসায় প্র্যাকটিস করবা। এন্ড আগের কোশ্চেন গুলা যদি একটা কোশ্চেন বুঝো, তাহলে তোমার আশা করি সবগুলো কোশ্চেন সমাধান সিরিজ একদম ফুলফিল হয়ে যাবে। আমরা নেক্সট ভিডিওতে আমরা পেয়ে যাব পরবর্তী স্লাইডে বা পরবর্তী ভিডিওতে বিশ্ববিদ্যালয়ে 2012 এবং 13 সেশনে আসা একটা প্রশ্নের সমাধান দেখবো। যেহেতু আমরা পদার্থবিজ্ঞান দেখতেছি, আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টারে 2012 এবং 13 সেশনে আসা একটা প্রশ্ন সমাধান করবো। তো আমি প্রত্যেকবারই প্রশ্নটা সমাধান করার আগে তোমাদেরকে আমি যে নোটগুলো লিখে দিই, সেই নোটগুলো অবশ্যই মনে রাখবা। পাশাপাশি প্রত্যেকটা কোশ্চেন সমাধান করার আগে আমি তোমাদেরকে যেই কথাটা বলি, সেটা হচ্ছে কি, তুমি প্রশ্নটা আগে পড়ো, প্রশ্ন পড়ার পর তোমাকে যে ডাটাগুলো দেওয়া আছে, সেই ডাটাগুলো একটু চিন্তা করো। ডাটা চিন্তা করার পরে তুমি দেখো এখানে কোন সূত্রটা তুমি কিভাবে সমাধান করতে পারো, নাকি একটা মুখস্থ টাইপের কোশ্চেন। বুঝতে পারছো? তো তুমি একটু প্রশ্নটা পড়ো, নামিয়ে পড়ছে, এবং যদি পারো তুমি প্রশ্নটা আনসার করে ফেলার চেষ্টা করো। তো দেখো আমার কি বলছে, আমি এই প্রশ্নটা পড়তেছি। আরেকটা কথা, যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি তুমি আগে থেকে ক্লাস করো অবশ্যই তোমাকে ধন্যবাদ, আমি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই ধন্যবাদ। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে বুঝতে পারো। দেখো কি চাই, দেখো একটি দ্বারকের দুই প্রান্তের মধ্যবর্তী বিভব পার্থক্য বলছে বি, এবং দ্বারকের সঞ্চিত শক্তি হচ্ছে কত? এক্স। দ্বারকের সঞ্চিত শক্তি হচ্ছে কত? এক্স। এবং দ্বারকের পার্থক্য হচ্ছে, যদি আমরা দ্বারকের বিভব পার্থক্য, কি হয়, বিভব পার্থক্য যদি 3b করা হয়, তাহলে সঞ্চিত শক্তি কত হবে সেটা একটু দেখতে হবে। তাহলে আমাদের আসো দ্বারকের সঞ্চিত শক্তি এবং বিভব শক্তির মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমরা একটু দেখি। আমরা এটা একটু চিত্র আঁকি। হ্যাঁ, ধর আমরা এটা হচ্ছে একটা দ্বারকের একটা পাত, এবং এখানে আরেকটা পাত, এই জায়গায় আমরা আরেকটা পাত। এই যে দুইটা দ্বারক আছে, এই দুইটা পাত, এদের মধ্যবর্তী একটা কি থাকে? দূরত্ব থাকে। ধরো আমরা এরা কি আছে? একটা দূরত্ব। দেখো এদের কি, যে এই দুই প্রান্তের মধ্যবর্তী একটা বিভব পার্থক্য থাকে, সেই বিভব পার্থক্যটা কত? বি। তখন আমরা এখানে যদি প্লাস চার্জ থাকে দ্বারকের প্রান্তে, এখানে যদি মাইনাস চার্জ হবে, এটা হচ্ছে কি মাইনাস চার্জ। এদের মধ্যবর্তী যে সঞ্চিত শক্তিটা আছে সেটা হচ্ছে কত? ইউ। এদের বিভব পার্থক্য হচ্ছে বি। এদের মধ্যে ধরো সমান সংখ্যক চার্জ আছে। এখন কথা হলো দ্বারকের সঞ্চিত শক্তি এবং বিভব শক্তির মধ্যে আমরা সূত্র বলতাম, সেই সূত্রগুলো একটু দেখি। দ্বারকের সঞ্চিত শক্তির যে সূত্রগুলো আছে সেগুলো একটু নোট করে রাখো। তাহলে তোমরা এই জিনিসগুলো একটু খাতায় নোট করো, সাথে সাথে চেষ্টা করবে। কি পড়ছো? সঞ্চিত শক্তির সূত্র কি? ইকুয়াল টু কত? হাফ টি স্কয়ার। আরেকটা সূত্র পড়ছো, সেটা কত? ইউ টু ইকুয়াল কত? হাফ কত? কিউ স্কয়ার বাই সি। এবং আরেকটা সূত্র পড়ছো না, সেটা হচ্ছে কত? হাফ কত? কিউ বি। দেখো আমরা সঞ্চিত শক্তির আমরা এই তিনটা সূত্র পড়ে আসছি। এখন আমাদের একটু চিন্তা করো যে শক্তির কি বলছে, সঞ্চিত শক্তি কত হবে সেটা বের করতে। আমাদের দুইটা কেস বলছে, তুলনা করতে বলছে। প্রথম অবস্থায় সঞ্চিত, এখন কত আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? দেখো এখানে আমরা কি সি আছে, বি আছে, বি এবং সি এর মধ্যে যে তুলনাটা, প্রথম সূত্রটা ব্যবহার করবো, যেহেতু দ্বারকটা সমান। তাহলে চলো আমরা প্রথম অবস্থায় ধরে নিতে পারি বি অবস্থায় দ্বারকের সঞ্চিত শক্তি কত? ইউ1 ইকুয়াল কত পেলে আমরা? হাফ সি ডি স্কয়ার। ধর আমরা বি1 স্কয়ার, ওকে, এটুকু আমরা পাইলাম। এখন ধর আমরা দ্বারকের যখন বিভব পার্থক্যটা আমরা কি করে ফেললাম, এখানে আমরা দ্বারকের কি, এই যে দ্বারকটা আছে
এই যে এদের মধ্যবর্তী যখন বিভব পার্থক্যটা আছে, এই বিভব পার্থক্যটা আমরা কি করলাম বি2, তখন আমরা কত করছি আগের থেকে কত গুণ 3 গুণ, তার মানে সি বি করে ফেলছি। এখন এদের মধ্যে যে সঞ্চিত শক্তিটা আছে এই সঞ্চিত শক্তিটা কত ইউ2, আর ইউ2টা কত আমরা সেটা জানি না, সেটা বের করব। এর জন্য আমরা একটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে ইউ2 ইকুয়াল কত হাফ সি বি2 স্কয়ার। ওকে, কারণ এখানে দুইটা ধারকের ক্ষেত্রে আমরা কি ধারকত্ব সমান, এই দুইটা কি আমরা অনুপাত যদি বের করতে পারি তাহলে আমরা সহজে ধারকত্ব বের করে ফেলতে পারি। এখন দেখো আমরা তখন প্রথম ধারক যে আছে এই ধারকের সঞ্চিত শক্তি বলে দিছে x, আমরা এটাকে পরে আমরা আগে আসলে কেন সূত্রবাদ। তাহলে দেখো আমরা u2 ডিভাইডেড বাই কত u1 ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো, হাফ সি বি2 স্কয়ার ডিভাইডেড বাই কত হাফ সি বি1 স্কয়ার। হাফ সি বি স্কয়ার সি এটাও কাটা যাচ্ছে, তাহলে আমরা পাইতেছি কত বলো তো u2 ডিভাইডেড বাই u1 ইকুয়াল কত b2 স্কয়ার ডিভাইডেড বাই কত b1 স্কয়ার। তাহলে আমরা বের করব কার মান, সঞ্চিত শক্তি মানে u2 এর মানটা বের করব। তাহলে আমরা দেখো তো u2 ইকুয়াল টু কত b2 স্কয়ার ডিভাইডেড বাই কত b1 স্কয়ার ইনটু কত ইনটু হচ্ছে u। ওকে, আমরা এই মানটা আমরা এই সূত্রটা পাইলাম, এখানে আমরা যদি এখন বসিয়ে দেই তাহলে আমরা সহজেই কি করে ফেলতে পারবো, আনসারটা করে ফেলতে পারবো। দেখো প্রথম b1 এর মান কত, যখন b1 তখন b, তাহলে আমি এখানে বসাও, তাহলে u2 ইকুয়াল কত, তাহলে আমরা উপরে কি পাইতেছ, উপরে পাইতেছ b1, b1 এর মান কত b2 এর মান কত আগেরটা 3 গুণ, তার মানে কত হবে 3b, উপরে কি হবে নিচে কত আসবে জাস্ট b ইনটু u1 মানে কত প্রথম অবস্থায় x, এটা একটা আলাদা টেক্সট। তাহলে আমরা u2 সমান কত পাইতেছি বলো তো, u2 সমান আমরা পাইতেছি 9 কত b স্কয়ার, 9 b স্কয়ার বাই কত b স্কয়ার ইনটু কত x স্কয়ার, এই b স্কয়ার কেটে ফেলো, তাহলে আমরা কত u2 ইকুয়াল কত পাইতেছ 9x। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো দেখো তো তুমি যে আনসারটা করছো সেই আনসারের সাথে এই কোশ্চেনের আনসারটা মিলছে কি, এর আনসার হচ্ছে কোনটা 3 নাম্বারটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের আসা একটা প্রশ্ন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধারক থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আছে, এই কোশ্চেনগুলো কিভাবে সমাধান করতে হবে সেটা আমি বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার আছে। ওকে, ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আর একটা কথা, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবে, ক্লাসটা কেমন লাগছে তোমার কাছে এটা একটু বলে দেবে। বুঝতে পারছো? পরবর্তী কোশ্চেনটা পাবো এবং এই প্লে লিস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত কোশ্চেন, আরেকটা কথা বলে নেই, সেই কথাটা হচ্ছে কি তুমি আগে প্রশ্নটা পড়বা, প্রশ্নতে কি কি ডাটা দিয়েছে সেই ডাটাটা দেখবা, এর সাথে কি সম্পর্ক আছে সেই সম্পর্কটা একটু চিন্তা করো, কোন সূত্রটা ব্যবহার করতে পারো সেটা দেখবা, তাহলে তুমি কি প্রশ্নটা সমাধান করতে পারবে। ওকে, তার মানে আরেকটা হচ্ছে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই ধন্যবাদ, এবং একটা খুব সুন্দর করে একটা কমেন্ট করে ফেলবা ক্লাস শেষ, এবং তুমি এখন আগে কি করো ক্লাসে আনসারটা করে ফেলো, দেখো পরে ক্লাস শেষে তুমি বাইরের সাথে আনসারটা মিলাও, তোমার আনসারটা হয় কিনা। ওকে, কি বলছে, একটা বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার ফলে ধারকের সঞ্চিত শক্তির কি পরিবর্তন হয়। তার মানে একটা বিচ্ছিন্ন বা আমরা সমান্তরাল পাত হতে পারে, ধারকের পাতের মধ্যবর্তী দ্বিগুণ করার ফলে ধারকের সঞ্চিত শক্তির কি পরিবর্তন করবে সেটা আমরা দেখব। এখন আমাদের সঞ্চিত শক্তির কি সূত্র সেটা তো আমরা জানি, সেই সঞ্চিত শক্তির সূত্রগুলো একটু লিখে ফেলি। T equal to half CV square, আরেকটা সূত্র জানি C equal to কত half Q B, এটা জানি, আরেকটা সূত্র জানি half কত, এটা আমরা কি জানি Q square by C। এই যে এই দুইটা এই সূত্রগুলো আমরা জানি। এখন আমাদের কথার কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, তার আগে আমাদের দূরত্বের সাথে কি আমরা কি ধারকের সঞ্চিত শক্তির কোনো সম্পর্ক আছে, সম্পর্ক তাই না, এটার জন্য একটা সম্পর্ক তৈরি করেছি। যখন আমরা এই সম্পর্কটা তৈরি করি তাহলে আমাদের কি করতে হবে, একটা জিনিস চিন্তা করো, আমরা কি আরেকটা জানি ধারকের সূত্র কি জানি, P ইকুয়াল টু দেখো আমরা ধারকের একটা সঞ্চিত শক্তি, আমরা ধারকের সূত্র কি বসতে বলতো এপসাইলন a ডিভাইডেড বাই কত d। ধারকের পাত আছে, এই পাতের মধ্যবর্তী দূরত্ব সব সময় সমান। তাহলে এখন বলো তো আমরা এখানে যদি এই যে ধারকের দুইটা পাত আছে, দুইটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য সমান রেখে যদি ধারকত্ব চেঞ্জ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, বিভবটা চেঞ্জ হয়ে যাবে।
সঞ্চিত শক্তিটা ধরে নিতে পারো আমরা এটা দুইটা ধারক আছে, এই ধারকের দুইটা মধ্যবর্তী পাত আছে, এই পাতটা কি আছে ডি, বা এই পাতের মধ্যবর্তী বিয়োগ পার্থক্য সেটা হচ্ছে বি, একদম সেম মানে দুইটা। এখন কি করবো আমরা এদের মধ্যবর্তী দূরত্বটা আমরা চেঞ্জ করবো, ধরো আমরা ডি আছে, এখন দূরত্ব ডি আছে, তাহলে আমরা ধারক এখন সঞ্চিত শক্তির সাথে কি ধরনের সম্বন্ধ থাকে, তাহলে আমরা ইউ ইকুয়াল টু কি করছি হাফ সি স্কোয়ার না, হাফ সি স্কোয়ার, তাহলে আমরা বি ধ্রুবক, তাহলে আমরা এখানে কি বলতে পারি বলতো সি প্রফেশনাল কত সি, এইটুকু আমরা লিখতে পারি। আবার আমরা সি এর সাথে কি বলছি সি প্রফেশনাল কত 1/d, তাহলে আমরা যদি ধারকের দূরত্বটা বৃদ্ধি করা হয় ধারকত্বটা কমে, তা একটু মনে রাখো, তাহলে আমরা সেম ভাবে এটাও লিখতে পারি না ইউ প্রফেশনাল কত 1/d, ইউ প্রফেশনাল কত 1/d, তাহলে আমরা এখন বলো তো একটা যদি ধ্রুবক ধরি, আমরা এখানে ধ্রুবক হিসাবে আমরা কি নিলাম ইউ ইকুয়াল টু কে বাই কত সি, এটা আমরা প্রথম অবস্থার জন্য আমরা পাই। এখন ধরো এটা আমরা দিয়েছিল ধারকত্ব, দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব আমরা কি করছি আগে যে দূরত্বটা ছিল এটা ধরো আমরা d1 ছিল, d1 সমান d, এখন আমরা ধারকের দূরত্বটা d2 হয়ে গেছে, আগে যে ধারকত্ব দূরত্ব ছিল তার থেকে তো দ্বিগুণ হয়ে গেছে, ধরো আমরা n গুণ বা দ্বিগুণ যাই ধরো না 2d হয়ে গেছে, তাই না? এখন আমরা ধারকত্বটা সঞ্চিত শক্তিটা কত, তাই সঞ্চিত আগে তো আসলে তা থাকবে না, সেটা হচ্ছে u2 ইকুয়াল কত, আমরা এটা u1 করে দিলাম। ওকে, তাহলে এটার জন্য আমরা u2 সমান আমরা কি লিখতে পারবো, এখানে কে তো একটা ধ্রুবক ধরে আমরা কে লিখতে পারি, তাহলে u2 ইকুয়াল সেই ক্ষেত্রে সব জায়গায় কে ড্যাশটা সমান থাকবে, এটার ক্ষেত্রে আমরা কে ড্যাশ রাখলাম ডিভাইডেড বাই d মানে কত এখানে কত 2d, তাহলে এখানে লিখবা 2d, এটা 1 নং সমীকরণ যদি হয় এটা 2 নং, তাহলে এদের অনুপাতটা বের করতে হবে, তাহলে আমরা এখন এইখান থেকে লিখতে পারি না যে u1 ইকুয়াল কত কে ড্যাশ ডিভাইডেড বাই কত d, আরেকটা পাইতে কত যেহেতু আমাদের দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমরা কত কে ড্যাশ ডিভাইডেড বাই কত 2d, কে ড্যাশ ডিভাইডেড বাই 2, এদের অনুপাত, তাহলে আমরা u2 ডিভাইডেড বাই u1 ইকুয়াল কত, আমরা k ডিভাইডেড বাই 2d ড্যাশ ডিভাইডেড বাই কত k ডিভাইডেড বাই সরি d, k ডিভাইডেড বাই kd কাটা, তাহলে থাকবে কত বলতো u2 ডিভাইডেড বাই u1 ইকুয়াল কত 1 বাই কত 2, তাহলে আমরা বের করব কার মান u2 এর মান, তাহলে u2 ইকুয়াল আমরা u1 থেকে ওই পাশে গুণ করি 1/2 ইনটু কত u1, তাহলে আমরা সঞ্চিত শক্তিটা হচ্ছে কি ধারকের অর্ধেক, তাই না? u2 হচ্ছে কত 1/2 ইনটু কত u1, তাহলে আগেরটার কত অর্ধেক, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের आंसर। তো ক্লিয়ার হইলো কেমন? তো কেমন হয়েছে ক্লাসগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যেহেতু আমাদের ধারকের সঞ্চিত শক্তি আছে, আমরা সবগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমাধান করছি, যে 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত। যারা হচ্ছে কি ম্যাথ কোর্স করতে চাও, ম্যাথের ক্লাসগুলো করতে চাও, ম্যাথের এরকম সিরিজ চাও, তারা অবশ্যই কি কমেন্ট করে জানাবা। এবং তোমাদের জন্য একটা কোর্স তারা হচ্ছে, এবং এই কোর্সটা হচ্ছে মেডিকেল এক্সামের পরে, মেডিকেল এক্সামের পরে একদম উচ্চ পর্যন্ত থাকবে। কোর্সগুলো হচ্ছে কি আমরা প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজ দেবো, তারপরে হচ্ছে অন্য, এবং প্রত্যেকটা প্রশ্নকে আমরা সূত্র সহকারে একদম ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেবো। বুঝতে পারছো? সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। যারা ক্লাস করতে অবশ্যই ক্লাসগুলো শেষ কমেন্ট করে ফেলো, কেমন? সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আরেকটা কথা, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2000 এবং কি 13 এবং 14 সেশন আসে একটা প্রশ্ন সমাধান। প্রত্যেকবারের মতোই আবারও বলতেছি, যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা, পাশাপাশি কমেন্ট করবা, এন্ড লাইক এন্ড কমেন্ট আশা করি সবার কাছ থেকে এইটুকু আশা করতে পারি। তো এখন আমরা আজকে যে কোশ্চেন সমাধান করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2013 এবং 14 সেশন আসে একটা প্রশ্ন দেখব। ওকে, এই প্রশ্নটা আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, কত সালে আসছে? 13-14। আমরা প্রত্যেকটা কোশ্চেন সমাধান করার আগে আমি কি বলছি, যে প্রত্যেকটা কোশ্চেন তোমরা আগে নিজে পড়বা, তারপরে বুঝবা এখানে প্রশ্নটাতে কি চাইছে। চলো আমরা একটু এটা দেখে ফেলি। ওকে, তো প্রশ্নটা পড়ে ফেলো। আর দূরত্বে রাখা দুটি ক্ষুদ্রকার কণার মধ্যকার পরস্পর আকর্ষণ বল হচ্ছে কত? কণা দুটির মাঝখানে একটি ভারী লোহার পাত রাখা হয়, ভারী লোহার পাত রাখা হলে তাদের মধ্যকার পরস্পর আকর্ষণ বল কত? চিন্তা। ধরো আমার কাছে এখানে একটা চার্জ আছে এবং এখানে আরেকটা চার্জ, এরা পরস্পর কি করতেছে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান আছে, এবং এইটা আমরা চিন্তা করতে পারি। দেখো এই যে দুইটা চার্জ কি আছে, তারা নির্দিষ্ট একটা দূরত্বে আছে। ধরুন আমাদের এটা প্লাস চার্জ ছিল, এটা হচ্ছে মাইনাস চার্জ ছিল, তারা কি করতেছে
ডি দূরত্ব অবস্থান করতেছে। যখন আমরা ডি দূরত্ব অবস্থান করে তাদের মধ্যকার আকর্ষণ বলটা হয় কত? এখন আমাদের সেই কি করছে, এখানে আমাদের একটা কি করা হয়েছে, এই অংশে একটা লোহার পাত দিয়ে দিচ্ছে, এখানে একটা কি করছে, লোহার পাত দিয়ে দিচ্ছে। তার মানে তখন বলছে এই যে দুইটার মধ্যকার আকর্ষণ বলটা কত সেটা আমাদের বের করতে হবে। এটা আমাদের লোহার পাত। এখন একটু বলো তো, লোহার ভিতর দেখে হয় আকর্ষণ বা বিকর্ষণ হয় না, তড়িৎ প্রবাহ হয়? অবশ্যই মনে রাখবা। তাহলে সেক্ষেত্রে আমাদের এফ এর মানটা সেম থাকবে, যে হচ্ছে কত, আগেরটার আগের সমান। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। প্রশ্ন সমাধান সিরিজে আজকের ক্লাসটা হচ্ছে 13-14 সেশনে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন সমাধান করব। এটা আমরা জানো, সবসময় আমি এটা বলে আসছি, সেটা হচ্ছে একটা প্রশ্ন সমাধান করতে গেলে অবশ্যই প্রশ্নটা তুমি আগে একটু পড়বা, পড়ার পর ওইখানে কি ডাটা আছে সেই ডাটাগুলো সিলেক্ট করবা এবং কি চাইছে সেটা একটু দেখবা, এবং ওইখানে তোমার কোন সূত্রগুলো আসবে সেই সূত্রগুলো একটু চিন্তা করবা, তাহলে তুমি সহজে আনসার করে ফেলতে পারবে। কারণ তোমার কাছে দেখতে কখনো এটা কঠিন মনে হবে না। ওকে, তো এখন আসো আমরা এই প্রশ্নটা একটু পড়ে ফেলি, তারপর আমরা প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। কয়টি 3 পিকোফ্যারাডের ধারক দিয়ে 1 পিকোফ্যারাড ধারকত্ব পেতে হলে আমাদের কি করতে হবে? এখানে কয়টা অপশন দিয়েছে, শ্রেণীতে লাগাতে হবে, সমান্তরাল লাগাতে হবে, পাওয়া সম্ভব নয়, একটি 1 ওহম রোধের সমান্তরাল হতে হবে। আমাদের এই জিনিসটা আগে একটু বুঝতে হবে, আমরা ধারকের শ্রেণী সমবায় কি, সমান্তরাল সমবায় কি, এই জিনিসগুলো একটু জানতে হবে না? তো আমরা এর জন্য আমি একটা আলাদা একটা পেজ নিয়ে নিচ্ছি। তো আমরা এই জিনিসটা বুঝলে তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই একটু মনে রাখবা যে ধারকের শ্রেণী সমবায়। ওকে, দেখো ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মানেটা কি, ধরো আমরা এখানে একটা ধারক আছে C1, একটা ধারক, আরেকটা ধারক আছে C2, আরেকটা ধারক। এই যে প্রত্যেকটা ধারক একটা ধারকের সাথে কি যেভাবে যুক্ত থাকে, একটা পাতের সাথে অপর পাতের কি যুক্ত থাকা, যে পদ্ধতিটা C2, এটা হচ্ছে C1, এটা C2 C3। এই যে ধারকগুলো আছে, এই যে ধারকের সংযোগের ফলে আমাদের কি যে ধারকত্বটা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলবো, শ্রেণী সমবায় ধারকত্ব। দেখো তো এই যে একটা ধারকের প্রথম পাতের সাথে দ্বিতীয় ধারকের প্রথম ধারকের দ্বিতীয় পাতের সাথে দ্বিতীয় ধারকের প্রথম পাত যুক্ত আছে, এবং দ্বিতীয় ধারকের হচ্ছে কি তৃতীয় পাতের সাথে তৃতীয় ধারকের কি প্রথম পাত যুক্ত। এইভাবে যে একটা সন্নিবেশ সৃষ্টি করা হয়, সৃষ্টি করে যে নতুন একটা ধারক সৃষ্টি করা হয়, তাকে সেটাকে বলা হয় শ্রেণীর ধারকত্ব বা তুল্য ধারকত্ব। আমি এখান থেকে বের করতে পারবো, বুঝো? তাহলে আমরা এখানে দেখো তো, তাহলে যখন আমরা এই যে তুল্য ধারকত্বটা পাবো, তখন আমরা সি নতুন আরেকটা ধারক, সেটা আমরা কত, বা আমরা শ্রেণী সমবায়ের ধারকত্ব। এখন যখন আমাদের এই যে তুল্য ধারকত্বটা আমরা কিভাবে বের করবো, তুল্য ধারকত্ব আমরা বের করতে হবে না, তুল্য ধারক। তাহলে দেখো তুল্য ধারকত্ব আমরা বের করবো, তাহলে আমরা C = 1/CS = কত লিখতে পারবো, 1/C1 প্লাস কত 1/C2 প্লাস 1/C3। দেখো এখানে 3টা ধারক ছিল শ্রেণী সমবায়, তার জন্য সৃষ্টি হয়েছে। তাহলে আমরা যদি 4টা থাকতো, অনেকগুলো থাকতো, তাহলে আমরা সমান্তরাল হইতো, তাহলে প্লাস প্লাস ডট 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 প্লাস কত 1/CN। আমরা যতগুলা সংখ্যক দিতাম সেই সংখ্যা ধারক শ্রেণী সমবায় যুক্ত হতো। দেখো তো আমরা এই কেস থেকে আমরা কি কি পাইতেছি বলো তো, এই কেসে আমরা কি জিনিসটা পাইতেছি, এখানে আমরা পাই দেখো তো যে তুল্য ধারক চাইতেছে যেখানে যে কোনো একটা ধারকের থেকে কম হবে, অবশ্যই কি কমানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা এটা মনে রাখবো, ধারক সমান্তরাল শ্রেণী সমবায় যুক্ত করা হয় ধারকত্ব কমানোর জন্য, শ্রেণী যুক্ত করা হয় ধারকত্ব কমানোর জন্য। এই জিনিসটা একটু নোট করে রাখবা, এটা তোমরা নোট করে রাখবা, এবং এই সূত্রটা তোমরা নোট করে রাখবা যে ধারকত্ব, তোমরা এটা আসলে পড়ে আসছো। তারপর আসছে আমরা আরেকটা টপিক নিই, সমান্তরালের জন্য ধারকত্ব সমান্তরাল সমান্তরাল। ওকে, দেখো ধারকত্ব সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমি কি করছি, একটা ধারকের এক প্রান্তের সাথে এক বিন্দুতে এবং বাকি ধারকের অপর প্রথম প্রান্ত কি সেম একই বিন্দুতে যুক্ত থাকে, তাহলে আমরা সেই যে তুল্য ধারকটা সৃষ্টি করে সেই ধারকটাকে আমাদের কি বলা হবে,
এটাকে বলা হয় সমান্তরাল। তাহলে এটা ধরো আমরা C1, এটা C2, এটা C3, তো এই প্রান্তটা হচ্ছে A, এই প্রান্তটা হচ্ছে আমাদের কত B। এই যে দুই প্রান্তে একটা যে তুল্য দ্বারক হইতেছে সেটাকে আমরা কি বলবো সমান্তরাল দ্বারক। তাহলে আমরা এখানে একটা দ্বারক পাইলাম, সেটা হচ্ছে কত CP। তাহলে এখন কত সিপিটা বের করবো কিভাবে, তুল্য দ্বারকত্ব, তুল্য তাহলে দেখো তুল্য দ্বারকত্ব থেকে আমরা কি লিখতে পারবো, সিপি ইকুয়াল টু C1 প্লাস কত C2 প্লাস কত C3। এখন ধরো আমরা n সংখ্যক দ্বারক আমরা কি করলাম সমান্তরাল যুক্ত করলাম, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো প্লাস ডট 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 প্লাস কত C। ওকে, তাহলে কি লিখবো প্লাসের কত CN। এখন বলো তো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে সমান্তরাল সমবায় জ্ঞান যুক্ত করেন দ্বারকে, সেখানে কি দ্বারকত্ব বৃদ্ধি করে। এখানে একটু নোট লিখে নিও, এটা হচ্ছে আমাদের নোট। হচ্ছে কি সমান্তরাল সমবায় যুক্ত করা হয় দ্বারকত্ব বৃদ্ধি করে। সমান্তরাল সমবায় যুক্ত করা হয় দ্বারকত্ব বৃদ্ধি করার জন্য, বৃদ্ধি করার জন্য। ওকে, এই জিনিসটা একটু নোট করে দেখো তো। আমরা এখন কি বলতে কয়েকটি দ্বারক, ঠিক আছে 3 মাইক্রোফ্যারাড থেকে আমরা কত বানাইতে হইব 1 মাইক্রোফ্যারাড আনতে হইব। তাহলে দেখো তো এইখান থেকে এইখানে আসছে, তার মানে কি কমতেছে না, কমানো লাগতেছে। তাহলে দেখো দ্বারকত্ব যখন আমরা কমাবো, তাহলে দ্বারকত্ব কমাইতে গেলে আমাদের কি করতে হবে, বলেছি শ্রেণীতে যুক্ত করতে হবে না সমান্তরাল, অবশ্যই শ্রেণীতে। তাহলে আমরা এটা মনে রাখবা শ্রেণীতে যুক্ত করতে, এটা তোমার অবশ্যই মনে রাখতে হবে। তাহলে যদি দ্বারকত্ব বৃদ্ধি পেত, তাহলে আমরা এখানে 3 পিকোফ্যারাড আছে, এখান থেকে আমাদের বললো যে 6 পিকোফ্যারাড বানাও। তাহলে তখন তুমি কি করতে, তখন তোমার কি পদ্ধতি ব্যবহার করা লাগতো সেটা একটু কমেন্ট করে যা। তো আমি একটু দ্রুত বলতেছি, সবাই একটু কমেন্ট করো ক্লাসটা কেমন হচ্ছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও। ডাবির প্রশ্ন সমাধান সিরিজ, প্রশ্ন সমাধান সিরিজে 2014 এবং 15 সেশনে একটা আছে প্রশ্ন সমাধান সিরিজ। দেখো এরকম টাইপের প্রশ্ন আমরা আরো সমাধান করেছি, এরকম টাইপের প্রশ্ন আরো সমাধান করবে সামনে। এখন আমাদের এই প্রশ্নটা সমাধান করবে, তো তার আগে তোমাদেরকে একটা কথা ব্যয় অবশ্যই নোট করবা, পাশাপাশি যতটুকু ব্যয় পড়াচ্ছি সেটুকু একটু মনোযোগ সহকারে সমাধান করার চেষ্টা করো, তাহলে তোমার কাছে কোশ্চেন ব্যাংক একদম ইজি মনে হবে। এটুকু ছিল আমার কথা। যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং খুব সুন্দর করে একটা লাইক একটা কমেন্ট করে ফেল। আমি দেখতে চাই এই ক্লাসে প্রচুর পরিমাণ যাতে মানুষ দেখে, প্রত্যেকটা ক্লাসে যেন মানুষ দেখে, এবং চেষ্টা করবা এই প্লেলিস্টে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। ওকে, তো চলো আমরা এখন দেখে ফেলি এই কোশ্চেনটা। আমি প্রত্যেকটা কোশ্চেন সমাধান করার আগে তোমাদেরকে বলছি প্রতিটা কোশ্চেন কি করবা, মনোযোগ সহকারে আগে প্রশ্নটা পড়বা, তারপর উত্তর করার চেষ্টা করবা। তো চলো আমরা দেখি প্রশ্নটা করার পরে কি কি ডাটা দেওয়া আছে, কি কি চাইছে। এখানে বলছে 5 মাইক্রোফ্যারাডে 5টি দ্বারক সিরিজে যুক্ত করা, সিরিজে মানে কি শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে হলে তাহলে সমতুল্য দ্বারক 5 মাইক্রোফ্যারাড, তার মানে দ্বারকগুলো সমান। শর্টকাট করেছিলাম না যে দ্বারকগুলো সমান, আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য দ্বারকের সূত্র কি বলছো, শ্রেণী সংযোগে তুল্য দ্বারক, তুল্য দেখো তুল্য দ্বারকত্বের সূত্র কি 1/CP ইকুয়াল কত 1/C1 প্লাস কত 1/C2 প্লাস ডট 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 প্লাস কত 1/CN। মানে n সংখ্যক যদি আমি যুক্ত করি তাহলে এই ক্ষেত্রে 5টা দ্বারক, তোমার 5টা দ্বারক কি ক্যালকুলেশন করে সমান সংখ্যক, তাহলে কি তোমার অনেক সময় লাগবে না। আমরা যখন দ্বারকগুলো সমান সংখ্যক থাকে তো সেই ক্ষেত্রে আমরা তুল্য দ্বারকের সূত্র পড়ছিলাম, তাহলে এটা হচ্ছে CS হবে। CS ইকুয়াল টু আমরা এখানে C ডিভাইডেড বাই কত করছিলাম N। C মানে কি যে সমান সংখ্যক দ্বারক আছে এই দ্বারকের মান, Nটা হচ্ছে কি কতগুলো সংখ্যা আছে সেটা। আমরা এই যে দ্বারক আছে সেই দ্বারকের মান কত, সেই মানটা হচ্ছে 5, আর নিচে কত N এর মান কত, আমরা কত পাইতেছি বলো তো 1। এখানে এককটা কি হবে, অবশ্যই মাইক্রোফ্যারাড। এইটা হচ্ছে आंसर। আমরা CS ইকুয়াল টু কত পাইতেছো 1 মাইক্রোফ্যারাড। এখন যদি তুমি এইভাবে না কইলা, তুমি বললে আমি এইটা মান অনুসারে করব, তাহলে আমরা দেখো CS 1/CS ইকুয়াল টু আমরা কত লিখবো 1/5 প্লাস কত 1/5 প্লাস কত 1/5 প্লাস কত 1/5 প্লাস কত 1/5। এন্ড কেন করলাম, কারণ 5টা কোষ আছে, 5টা দ্বারক আছে, 5টা দ্বারক কি শ্রেণী সমবায়ে যুক্ত করছি।
তাহলে আমরা বের করবো কার মান 1/cs এর মানটা বের করবো। তাহলে আমরা এখানে দেখো 5 কি দেওয়া লসাগু দেয়, তাহলে 1 প্লাস কত 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 5টা লসাগু করলাম। উপরে কত পাইতেছো বলো তো 1/cs ইকুয়াল কত 5 ডিভাইড বাই 5, তাহলে এটাকে সমান 1। তাহলে আমরা কত 1/cs ইকুয়াল টু cs ইকুয়াল টু কত 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে cs ইকুয়াল টু 1। শর্টকাটে করো, যেভাবেই করো তোমার ইচ্ছা, তুমি যে কোনো উপায়ে করতে পারো। তো আশা করি ক্লিয়ার কি তোমার। ক্লিয়ার হলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট তো পেতেই পারি, অবশ্যই লাইক কমেন্ট করবা, বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। তুমি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও, চ্যাপ্টার থেকে যে টাইপের কোশ্চেন গুলো আসে। তো আমাদের এই কোশ্চেনটা আমরা আজকের কোশ্চেনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থূল এবং স্বচ্ছ সেশনে। আমি প্রত্যেকবারের মতো আবার বলবো, তুমি প্রশ্নটা সমাধান করে রাখো, নিজে একটু একবার প্রশ্নটা পড়ো, তারপরে তুমি বুঝতে পারো যে প্রশ্ন কি চাইছে। চলো আমরা একটু দেখি কি বলতে, যে শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব ও মহাকর্ষ বলের অনুপাত আমরা শূন্য মাধ্যমে। তাহলে আমি একটু চিন্তা করতে পারি, ধরো আমার কাছে এইটা একটা চার্জ ছিল এবং আরেকটা চার্জ ছিল এই Q2, এরা পরস্পর কি ছিল, একটা নির্দিষ্ট দূরত্ব ছিল। সেই দূরত্বটা কত, দূরত্বটা হচ্ছে আমাদের d। ওকে, এরা কি আছে পরস্পর কি দূরত্ব আছে, d দূরত্ব আছে। ধরো এই যে চার্জটা আছে, এখানে আমরা একটা চার্জ রাখতে ধরে না, আমাদের একটা ইলেকট্রন দ্বারা দুইটা ইলেকট্রন, এই পাশে হচ্ছে আরেকটা ইলেকট্রন থাকবে, সেটা যে ইলেকট্রনের চার্জ কেমন নেগেটিভ না। এবং ধরো আমরা এই ইলেকট্রন যে আছে এখানে চার্জ দিতে আছে, ইলেকট্রনের কি থাকবে, একটা বর থাকবে m থাকবে, এখানেও কি থাকবে, একটা ইলেকট্রনের বর থাকবে। এদের মধ্যকার আমরা দুইটা বল, আমরা দুইটা সূত্র জানি, একটা চার্জের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে কুলম্বের সূত্র, আর যেটা আমরা বলের মধ্যে আকর্ষণ হয় সেটা হচ্ছে মহাকর্ষীয় সূত্র। আমরা কুলম্বের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি বলো তো, আমরা কুলম্বের সূত্র অনুসারে লিখতে পারি F E ইকুয়াল কত 1/4 পাই এপসাইলন নট কত, এপসাইলন নট কত Q1 সরি E ইনটু E ডিভাইডেড বাই কত, এর মধ্যবর্তী দূরত্ব কত d স্কয়ার। তাহলে আমরা F E ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি 1/4 পাই এপসাইলন নট E স্কয়ার ডিভাইডেড বাই কত d স্কয়ার। ওকে, এইটুকু আমাদের গেল। তারপর আছে আমাদের, যদি এখন আমরা চিন্তা করি এই কুলম্বের সূত্র না, এখন আমরা কি করব, মহাকর্ষীয় সূত্রের সাহায্যে। তাহলে মহাকর্ষীয় বল সূত্র কি জানি আমরা, G ইকুয়াল টু m ইনটু m ডিভাইডেড বাই কত d স্কয়ার। m কেন দিলাম, কারণ দুইটা ইলেকট্রনের বল, আমরা এই পাশে লেখো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, G ইনটু m ইনটু m সরি m স্কয়ার ডিভাইডেড বাই কত d স্কয়ার। এখন আমাদের দুইটা বল পাই, এদের অনুপাত বের করতে হবে, কার কার, কুলম্বেরটা মহাকর্ষীয়, তাহলে কুলম্বেরটা উপরে থাকবে, তাহলে আমরা Fe ডিভাইডেড বাই কত Fg। এই যে অনুপাতটা আমরা ভাগ করে দেব, আমরা এখানে কি লিখতে পারবো, প্রথমটা কত Fe, F এর মান কত 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট কত m স্কয়ার ডিভাইডেড বাই কত আর d স্কয়ার। ওকে, নিচে কত G m স্কয়ার ডিভাইডেড বাই কত d স্কয়ার। তাহলে এখন দেখো তো আমরা একটু কাটাকাটি করতে পারি না, জাস্ট কি d স্কয়ার কাটা যাচ্ছে। আমরা এইটুকুর মান জানি, এই g এর মান জানি, ইলেকট্রনের চার্জ জানি, বল জানি, তখন তুমি কি করবা, এই মানটা বসাবা F ইকুয়াল টু Fg ইকুয়াল কত, আমরা দেখো তো 9 ইনটু কত 10 টু দি পাওয়ার 9, আর e এর মান কত জানি 1.6 ইনটু কত 10 টু দি পাওয়ার -19 কুলম্বের উপর কি হবে একটা স্কয়ার। আর m g এর মান কত জানি 6.67 ইনটু কত 10 টু দি পাওয়ার -11 ইনটু বল কত 9.11 ইনটু কত 10 টু দি পাওয়ার 31 কেজি, এটার উপর কি স্কয়ার। তুমি যদি এই অনুপাতটা বের করো দেখবা কত পাইতেছো, সেই অনুপাতটা হচ্ছে কত, এই যে Fটা মহাকর্ষীয় বলের থেকে কত গুণ হবে জানো, আমরা মহাকর্ষীয় বলের থেকে আমরা পাবো গিয়ে হচ্ছে কত 4.2 ইনটু কত 10 টু দি পাওয়ার 42 এত গুণ। ওকে, বা এত অনুপাত। এখন কথা হলো, তাহলে আমরা একটা ক্যালকুলেটর লাগতো, এত বড় একটা ক্যালকুলেশন। তো আমরা একটা মহাকর্ষীয় সূত্র বা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার আচ্ছা আমি কি করছিলাম, মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে কি স্থির তড়িৎ অর্থাৎ তড়িৎ বলের থেকে কত গুণ বেশি। তাহলে আমরা জানি মহাকর্ষীয় বলের থেকে বল থেকে তড়িৎ বলটা কত, তড়িৎ বল হচ্ছে কত, তড়িৎ বল কত 10 টু দি পাওয়ার 42 গুণ বেশি থাকে বা এত শক্তিশালী থাকে। তার জন্য দেখো এখানে 62 52
32। অবশ্যই যেখানে 40 এর কাছাকাছি সেটাই হচ্ছে আনসার, এই জন্য আনসার হবে কোনটা, 3 নম্বরটা। ওকে, আশা করি ক্লিয়ারলি বুঝছো। তো এই টাইপের কোশ্চেন গুলো আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অবশ্যই এটা মুখস্থ টাইপের কোশ্চেন, কিন্তু এটা আমাদের অনেক সময় ক্যালকুলেশন করে বের করলে এতটুকু আসতে হবে ক্যালকুলেশন করে। যদি আমি মুখস্থ করে রাখতাম তাহলে এখানে একটা শর্টকাট ট্রিক্স অনুসরণ করতাম। কারণ কি, আমরা যে ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল যাচ্ছে সেটা হচ্ছে তড়িৎ আকর্ষণ বল, তড়িৎ বল। আর এই যে বলের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেই বলটা হচ্ছে কি মহাকর্ষীয় বল। বুঝছো? এটুকু ক্লিয়ার? সেগুলো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হইলে বুঝছো কিনা আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি, সেটা হচ্ছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত আসা 17 এবং 18 সালে একটা প্রশ্ন। এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক পরিমাণ আছে এবং এই টাইপের প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা অ্যাডমিশন দিবে, ডাকপিতে দাও, ভার্সিটি যে কোনো ভর্তি পরীক্ষায় দাও। তো প্রতিবারের মতো আবারও বলতেছি, যদি তুমি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে কি, তোমরা তোমার বন্ধুদের কাছে কি করবে, ক্লাসগুলা একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, আর আসো তোমাদেরকে এই কোশ্চেনটা আমরা বলবো, প্রত্যেকটা কোশ্চেন পড়ার সমাধান করার আগে আমি যেটা বলি যে তুমি প্রশ্নটা আগে পড়ো, প্রশ্নটা পড়ো, প্রশ্ন কি চাইছে সেটা একটু বোঝার চেষ্টা করো। আমি একটু দেখি বলতে, দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হয়েছে, সেখানে কি হবে, অর্ধেক করা হলে বলের মান কত হবে? আগে যতটুকু চার্জ ছিল তখন চার্জ এবং দূরত্ব কি করে অর্ধেক, তখন বলের মানটা কেমন হবে সেটা বের করতে হবে। একটু চিন্তা করো, ধর আমি এখানে একটা চার্জ, এখানে এই জায়গায় আরেকটা চার্জ আছে, আমরা দুইটা দেখো, এই যে দুইটা চার্জ আছে, এরা কি করতেছে, একটা নির্দিষ্ট দূরত্ব ধরুন আমাদের তারা ডি দূরত্ব অবস্থান করতেছে। এই যে দুইটা চার্জ আছে সেই চার্জটা কত ধরে নিই আমরা, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে কত আমাদের Q2, এদের মধ্যবর্তী দূরত্ব কত, ডি। এই অবস্থায় তারা চার্জ দুটি করবে, এদের মধ্যে একটা আকর্ষণ বল, এখন প্লাস মাইনাস দিলাম, আমরা এটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা দেখতেছি না, দেখতেছি বল কতটুকু হইতেছে, কারণ আমরা প্লাস মাইনাস দিক বোঝা যায়। ধরেন আমরা কি করতেছে, আকর্ষণ করতেছে বা বিকর্ষণ করতেছে, সেই বলের মানটা কত, আমরা কোলমের সূত্র অনুসারে আমরা কি জানি, F = 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই কত, d স্কয়ার। ওকে, Q1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার। তাহলে আমরা এখন যদি আমাদের কেস নাম্বার হয় এরকম হয়ে যায়, কি করব, আমরা চার্জ দুটো কি করে নেব, এখানে আরেকটা চার্জ ছিল সেম, এবং এই যে দুইটা চার্জ, এটা একটা চার্জ, একটা Q1 আর এটা হচ্ছে কত আমাদের Q2। কারণ এই চার্জটা এখন আমরা চার্জ করে কি করব, আগে যে চার্জ ছিল সেটা অর্ধেক করে দেব, এবং এখান থেকে এই দূরত্বটা কি করা হয়েছে, অর্ধেক করে। তার মানে যে ডি ড্যাশটা হয়ে যাচ্ছে সেটা কত, আগেরটা অর্ধেক d/2, এবং চার্জ যত ছিল সেটা অর্ধেক হয়ে গেছে, তাহলে কত হবে Q2 বা Q1 ইকুয়াল কত, Q1 ড্যাশ Q1/2। এরকম ভাবে এটার ক্ষেত্রে কত হবে, সেই Q2 কত হবে, Q2 ড্যাশ ইকুয়াল কত, Q2 ডিভাইড বাই কত, 2, এতটুকু পাই। তাহলে দেখো এতটুকু, তাহলে এদের মধ্যকার এখন একটা আকর্ষণ বল লাভ করবে না, সেই আকর্ষণ বলটা কত সেটা আমরা একটু দেখি। তাহলে ধরে না আমাদের এদের মধ্যে আকর্ষণ বলটা হচ্ছে কত, সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, 1/4πε0 Q1 ড্যাশ ডিভাইড বাই কত, Q2 ড্যাশ ডিভাইডেড বাই d ড্যাশ স্কয়ার, বা আমরা d ড্যাশ স্কয়ার বা d স্কয়ার দিয়ে দাও। তাহলে এখন আসো আমরা এই পাশে, তাহলে f এটা হচ্ছে f ড্যাশ 4π কত ε0 Q1 এর মান কত, হাফ Q1/2 ইনটু Q2 এর মান কত, Q2 ড্যাশ এর মান কত, Q2 ডিভাইড বাই 2, নিচে কত d ড্যাশ এর মান কত, d ডিভাইডেড বাই কত, 2 স্কয়ার। ওকে, তাহলে এখন বলো তো আমরা যদি এইভাবে ক্যালকুলেট
ক্যালকুলেশন করি তাহলে আমি কি পাবো 1/4 পাই এপসাইলন নট কত q1 q2 ডিভাইডেড বাই কত টি স্কয়ার রাখলাম। এই পাশে ধ্রুবকগুলো আমরা একটু আলাদা করে রাখি, তাহলে আমি উপরে পাইতেছি কত 1/4, নিচে পাইতেছি কত 1/4, এটা কাটাকাটি করলে কত হবে? তাহলে এইটুকুর পরিবর্তে আমরা দেখো তো, এইটুকুর পরিবর্তে আমরা এর আগের এফটুকু লিখতে পারি না, তাহলে আমরা এফ ড্যাশ ইকুয়াল টু আমরা কত লিখতে পারতেছি এফ। তার মানে কি যদি আমি দুইটা চার্জের কি মান অর্ধেক এবং কি দূরত্ব অর্ধেক করা হয় তাহলে বলের মানটা কি হবে? সমান থাকবে। তাহলে এখন বলো তো আনসার কোনটা হবে? সঠিক উত্তর বলো, সঠিক উত্তর কোনটা হবে? বিশ্ববিদ্যালয় প্রশ্ন সমাধান সিরিজের দাবিতে আসা হচ্ছে কি 2018 এবং 19 সালের একটা প্রশ্ন। তো সবাই কি করবা, প্রশ্নটা আগে নিজে ভালো মতো পড়বা, তারপর আনসার করার চেষ্টা করো। ওকে, আমরা আসো এই পাশে একটা প্রশ্নটা পড়ে ফেলি। তার আগে আরেকটা কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও এবং একটা লাইক একটা কমেন্ট খুব সুন্দর করে মেরে দাও, বুঝছো? তো আমি প্রত্যেকবারই বলি যে প্রত্যেকটা কোশ্চেন সমাধান করার আগে প্রশ্নটা তুমি নিজে পড়ো, নিজে পড়ার পরে দেখো এই প্রশ্নটি কি ডাটা দেওয়া আছে এবং কি চাইছে, তারপর সম্পর্কে চেষ্টা করো। তো আসো আমরা এখানে একটু প্রশ্নটা পড়ে ফেলি। কি বলছে? যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য x অক্ষ বরাবর প্রাবল্য x অক্ষ বরাবর এর মান বলে দিয়েছে যে ইকুয়াল টু cx², যেখানে c হচ্ছে একটা কি ধ্রুবক, তবে তড়িৎ বিভবের মান কত? আমাদের তড়িৎ বিভব এবং প্রাবল্য মানগুলো সম্পর্ক আছে কিনা সেটা আগে একটু দেখবো। আমরা আগে আমরা বিভবের সূত্রগুলো কি জানি? বিভবের সূত্র জানি, সেটা হচ্ছে b ইকুয়াল টু হচ্ছে w/q, একটা সূত্র জানি। তারপর আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কত? b ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট q ডিভাইডেড বাই r। এবং আরেকটা সূত্র আমরা জানি b ইকুয়াল টু সেটা হচ্ছে কত? মাইনাস এর e dr, e dr। ওকে, এটা আমরা এটা হচ্ছে db ইকুয়াল টু e dr। তাহলে আমরা বিটা বের করতে গেলে যদি এরকম থাকে তাহলে আমরা এখন বলো তো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? তোমরা একটু কমেন্ট করে বলো তো, একটু বলে ফেলো দেখি আমরা তিনটা সূত্র মাঝখানে কোন সূত্রটা আমরা আগে অ্যাপ্লাই করব। আমাদের এখানে কি কি দেওয়া, এর মান দেওয়া, আর এর মান তো দেওয়া এবং বলে দিতে কোন অক্ষ বরাবর x অক্ষ বরাবর, তাহলে প্রাবল্যটা কোন অক্ষ বরাবর যাবে? অবশ্যই x অক্ষ বরাবর ক্রিয়া করবে। এটা ধরো আমরা x অক্ষ বরাবর ক্রিয়া, এটা y অক্ষ z অক্ষ যেভাবে হোক, তাহলে সে কি করতে হবে? প্রাবল্যটা e মানে কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর, তাহলে cx²। আমরা প্রাবল্যের সূত্র অনুসারে আমরা কি b এর সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি বলো তো? যে আমরা db ইকুয়াল টু মাইনাস e dr, বা dr এর জায়গায় আমরা কি লিখবো? dx লিখবো, কারণ আমরা কিন্তু x অক্ষ বরাবর, ওকে, x অক্ষ বরাবর সমান করছি। তাহলে আমরা যখন bটা বের করব তখন আমরা এরকম টাইপের, যখন ইন্টিগ্রেশন রিলেটেড থাকবে তখন সেটাকে, বা ডিফারেন্সিয়াল রিলেটেড থাকবে তখন সেটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিলে আমরা কি পাওয়া যাব? এই সম্পূর্ণটুকু প্রাবল্যের মানটা পাই। আমরা যুগলীকরণ করে দিই, আমরা যুগলীকরণ করে ফেলো, ইন্টিগ্রেশন dv ইকুয়াল কত? মাইনাস ইন্টিগ্রেশন কত? ইন্টিগ্রেশন e dx। ওকে, তাহলে আমরা এই যে জাস্ট একটা সূত্র করে আসছে না ইন্টিগ্রেশনাল, জাস্ট dx ইকুয়াল কত x, আরেকটা এটুকু আমরা লিখে ফেলি, তাহলে এটাকে সমান আমরা কি পাবো? জাস্ট b, আর এই পাশে মাইনাস তো মাইনাস, e এর জায়গায় কত হবে দেখো তো? cx², cx² dx, তাই তো? তাহলে এখন বলো তো আমরা b ইকুয়াল টু মাইনাস তো মাইনাস, c কি বলতে দেখো তো? ধ্রুবক বলে দিতে, তাহলে বের করে ফেলো ইন্টিগ্রেশন x² dx। এখন বলো তো আমরা ইন্টিগ্রেশন dx এর সূত্র কি করছি? ইন্টিগ্রেশন x² dx ইকুয়াল কত? x টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস c, যেহেতু ধ্রুবক c আমরা দিলাম না, এখানে c এর কোনো উল্লেখ করা নেই। ওকে, তাহলে এখন বলো তো, তাহলে আমরা এখানে মাইনাস c ইনটু এটার সমান ইন্টিগ্রেশন করলে আমরা x এর উপর 2 প্লাস 1 নিচে কত? 2 প্লাস 1, দেখো c দেওয়া তো এখানে। ওকে, আমরা মাইনাস তো মাইনাস c, তাহলে মাইনাসের c, এইটার উপরে কত? x এর উপর কিউব, আর নিচে কত আসতেছে? c। তাহলে আমাদের সঠিক e b ইকুয়াল টু কত পাইতেছো? মাইনাসের 3x³ ডিভাইডেড বাই কত? 3। এটা আমাদের যেখানে আছে সেটা আমাদের কি সঠিক উত্তর। তো ক্লিয়ারলি বুঝছো কিনা একটু বইলো সবাই? এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে c না। দেখো একটু এদিক সেদিক করলে আমাদের আনসারটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। ক্লিয়ার সবার? তো এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্ন, আমরা মোটামুটি কতগুলো প্রশ্ন সমাধান করলাম? প্রায় হচ্ছে 30 প্লাস MCQ সলভ করলাম, যেগুলো হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষায় দাবিতে আসছে। তো তোমরা যদি এই সম্পূর্ণ ক্লাসগুলো করে থাকো
তো আশা করি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বলো যে কোনো বিশ্ববিদ্যালয় বলো এই টাইপের প্রশ্ন আসলে তোমার কোথাও আটকাবে না। এখন তোমার কাজ হচ্ছে একটু মুখস্থ টাইপের কোশ্চেন গুলো নিজেরা পড়ে নেবে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন সমাধান, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20 এবং 21 সেশনে আসা আমাদেরকে প্রশ্ন সমাধান। আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজের আজকের আজকে হচ্ছে কত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20 এবং 21 সেশনে একটা এমসিকিউ সলভ করব। তো তার আগে একটা কথা হচ্ছে যে তোমরা আমার চ্যানেল নতুন এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার পেজকে ফলো করে রাখো, এন্ড পাশাপাশি অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবে যদি ক্লাসটা দেখে থাকো, অবশ্যই সামনে আসে। তো এখন কথা হলো, আমি প্রত্যেকবারের মতো একটা কোশ্চেন সমাধান করার আগে আমি তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন কি করতে বলি, পড়তে বলি, তাই না? একটু মনোযোগ সহকারে কোশ্চেনটা পড়ে ফেলবা, তাহলে হবে। তাহলে এখন আসো আমাদের একটু প্রশ্নটা পড়ি, তারপর আমরা আনসার করবো। এখন প্রশ্নতে কি কি ডাটা দেওয়া সেটা অনুসারে আমাদের সূত্র এবং সেক্ষেত্রে ম্যাথগুলো করার চেষ্টা। ওকে, তো চলো এখন কি বলছে, একটা সমান্তরাল পাত ধারককে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা, চার্জিত করছে। তাহলে আমরা একটু ধরে নিতে পারো, এবং এই ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ কত ছিল, ইউ নট ছিল। এখন পাত দুটির মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করো। কি করছো, দূরত্বটা কি করে ফেলছো, দ্বিগুণ করে ফেলো। তবে ধারকটির সঞ্চিত শক্তি কত গুণ হবে, সঞ্চিত শক্তি কত। এরকম একটা কোশ্চেন 2001 বা সামথিং সালে একটা আসছিল এরকম কোশ্চেন, কিন্তু সেক্ষেত্রে কি দূরত্বের সাথে সম্পর্কটা আমি একটু দেখি কত সালে আসলে এই কোশ্চেনটা। এই যে এই কোশ্চেনটা আসছিল ডাবির 12 এবং 13। দেখো একদম সেম কোশ্চেনটা, তাহলে অর্ধেক হবে সঞ্চিত শক্তি আগেরটার অর্ধেক। এখন আমি এটা একটু ক্যালকুলেশন করে দেখাই যে এটা কিভাবে সমাধান করব। ওকে, তো মনোযোগ সহকারে একটু পড়ে ফেলছি। তাহলে আমরা এই কোশ্চেনটা একটু আমরা এখানে একটা ধারক ছিল, এখানে একটা পাত ছিল, এখানে আরেকটা পাত, আমরা দুইটা পাত। এরা ধরো এখানে এর পাশে একটা, এই পাশ দিয়ে একটা ধারক দিয়েছে, এই পাশে আমরা কি করছি, আচ্ছা দেখো এই পাতটা আমরা একটা ধারক যুক্ত করতে, এখানে একটা ব্যাটারি। ওকে, দেখো তাহলে এই যে এই ধারকটা, আমার চিত্রটা হইলো না, আচ্ছা চিত্রটা মনে রাখা এরকম। এই ধারকটা আমি কি করছি, একটা ব্যাটারি যা যুক্ত করতে, প্লাস এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস দ্বারা যুক্ত করলে এই ধারক কি করবে, এই পাতে এসে কি করবে, প্লাস চার্জে চার্জিত হবে, এই পাশ থেকে মাইনাস চার্জে চার্জিত হবে। তাহলে এখন ধরো যখন প্লাস চার্জে চার্জিত হইলো, তখন আমরা এর ভিতরে গিয়ে একটা সঞ্চিত শক্তি উৎপন্ন হলো ডি ইউনিট। এখন আমাদের এই অবস্থায় তার দূরত্ব কত ছিল, ডি। মনে করো এখন আমরা কি করলাম, এই চার্জটা ব্যাটারিটা আমরা খুলে ফেললাম, এই পাশে ব্যাটারিটা খুলে ফেললাম। তাহলে আমরা ব্যাটারি যখন খুলে দিব, তখন আমরা এর মধ্যে সঞ্চিত শক্তিটা কত হবে সেটা বের করতে হবে। আমরা আগে সঞ্চিত শক্তির সূত্রগুলো একটু দেখি, সূত্রগুলো ছিল দেখো। ওকে, দেখো আমি সঞ্চিত শক্তির সূত্রগুলো কি পড়ছিলাম, আমরা ইউ ইকুয়াল টু হাফ সি স্কয়ার, আরেকটা সূত্র পড়ছিলাম, ইকুয়াল হাফ কিউ স্কয়ার বাই সি, এবং আরেকটা সূত্র পড়ছিলাম হাফ কত কিউ বি। দেখো আমরা এই জায়গায় আসি, সব ক্ষেত্রে আমাদের এখন কথা আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো যখন আমরা এই সঞ্চিত শক্তিটা আমরা চেঞ্জ করে ফেলছি, তার মানে আমাদেরকে এই যে ধারকের চার্জটা কি হয়ে গেছে, আমাদের আগে যা ছিল এখানে চার্জটা আমরা কি গেছে, নির্দিষ্ট হয়ে গেছে, ঠিক আছে নির্দিষ্ট। তাহলে দেখো যখন চার্জ নির্দিষ্ট হয়ে যাবে, তখন তো আমাদের চার্জার কোনো পরিবর্তন, দূরত্ব যাই করি না কেন, তখন আমাদের সঞ্চিত শক্তিটা কেমন হবে সেটা আমরা একটু দেখবো। ওকে, এখন আসো, এই সূত্রটাও লাগবে না, এই সূত্র লাগবে না, আমরা এখন অ্যাপ্লাই করবো কোনটা, এই যে এই সূত্র। এটুকু বুঝছো, কারণ আমাদের কি এই ধারকে কি চার্জটা কি আমাদের নির্দিষ্ট হয়ে গেছে। আমরা এখন চলো এখন আরেকটা সূত্র, ধারকের সাথে সঞ্চিত শক্তির দূরত্ব সম্পর্ক পড়ে, কিন্তু আমরা কার সম্পর্ক পড়ছি, আমরা সম্পর্ক পড়ছি কি হচ্ছে গেল সি এর সম্পর্ক, কি পড়ছি এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি। এই যে ধারকটাতে পার্ট তো কি সমান আছে, দূরত্বটা চেঞ্জ করছি, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, সি প্রপোর্শনাল কত 1/d। ওকে, তাহলে এইটুকু পাইতেছি। তাহলে আমরা চলো এই সমীকরণ থেকে আমরা সমাধান করে ফেলি। তো প্রথমত আসো
আমরা ইউ ইকুয়াল টু কত পাইলাম 1/2 কত কিউ স্কয়ার বাই সি। তাহলে এইটুকু ধ্রুবক না, তাহলে আমরা সি প্রপোর্শনাল কত আমরা কি লিখতে পারি 1/c লিখতে পারি। বুঝছো? তাহলে আমরা কি করছি বলো তো, সি প্রপোর্শনাল কত, সি প্রপোর্শনাল কত 1/, দেখো তো 1/d করে আসছি না, সি প্রপোর্শনাল 1/d, সি প্রপোর্শনাল 1/t। তাহলে আমরা ইউ সমান আমরা কি লিখতে পারবো বলো তো, ইউ প্রপোর্শনাল, তাহলে 1/d মানে কত, তাহলে এটা সমানুপাতিক না, তাহলে এখন আমরা এখানে d লিখতে পারি। বুঝছো? ঠিক আছে অবস্থায় ইউ প্রপোর্শনাল, তাহলে আমরা ইউ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি k, তাই না? তাহলে আমরা ইউ ইকুয়াল কত, আমরা কি এটা একটা ধ্রুবক দিলাম, u1 d ইকুয়াল, আমরা এখানে u1 ডিভাইডেড বাই d1 ইকুয়াল কত k। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা ধারকের কি দূরত্বটা দ্বিগুণ করছি, তাহলে আমরা d2 ইকুয়াল, আগে যা দূরত্ব ছিল তার থেকে কত দ্বিগুণ, তার মানে 2d, এত কাছে তখন আমাদের সঞ্চিত শক্তিটা কত সেটা বের করতে হবে। ওকে, আমরা চল এখন বলো তো, তাহলে u2 সমান আমরা কি u2 ডিভাইডেড বাই কত d2 ইকুয়াল কত লিখতে পারবা, কেটে, তাহলে দুইটার ক্ষেত্রে ধারক সমান, তাহলে আমরা লিখতে পারি u2 ডিভাইডেড বাই d2 ইকুয়াল কত u1 ডিভাইডেড বাই কত d1, তাই না? আমাদের এখন আসো আমরা বের করব কার মান, u2 এর মানটা বের করব। তাহলে u1 ইনটু কত d2 ডিভাইডেড বাই কত d1। তাহলে আমরা সঞ্চিত শক্তির পরিমাণ তো কত আমাদের u0, প্রথমটার জন্য u0 ইনটু d2 এর মান কত, আগের থেকে কত গুণ দ্বিগুণ করা হয়েছে, দূরত্ব কত 2d, লাগে কত d কাটো, তাহলে আমরা সঞ্চিত শক্তি u2 ইকুয়াল কত 2u0, এটা হচ্ছে আমাদের। ওকে, এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তাহলে आंसर কোনটা হবে? आंसर হচ্ছে আমাদের ডি নাম্বারটা। সবাই কি বুঝছো? সবাই বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদিও আমি এখানে কোশ্চেনটা চিত্র মাঝখানে একটু বেশি সময় চলে গেছে, তো মোটামুটি ধারক থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করে, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা। মোটামুটি ধারক দিয়ে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যায়। আমাদের স্থির তড়িতের তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, তারপর মহাকর্ষীয় সূত্র, এই সূত্রগুলা একটু আমরা কি করব, এমসিকিউ আছে সেগুলো আমরা দেখে ফেলবো, এবং এগুলা আমরা কি করবো আমার এই প্লে লিস্টে পেয়ে যাবা, এবং প্রত্যেকটা ইয়ার ভিত্তিক কোশ্চেন সমাধান পাবা। তো সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর যদি তুমি চ্যানেল সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো সুস্থ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজের আজকের কোশ্চেন হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022 এবং 23 সেশনে আসা একটা প্রশ্ন সমাধান করব। এটা হচ্ছে আমাদের স্থির তড়িতে ধারকের প্রাচীন অংশটুকু। তো তোমাদেরকে প্রত্যেকবারে আবারও বলতেছি, অবশ্যই প্রশ্নটা পড়বা, প্রশ্নটা পড়ে বুঝে তারপরে কি হবে প্রশ্নটা আনসার করার চেষ্টা করবে। বুঝতে পারছো? এখন আসো ওকে, আমরা আগে প্রশ্নটা পড়ি, তারপর আমরা আনসার করার চেষ্টা করব। তোমাদের প্রত্যেকবারই আমি প্রশ্নটা পড়তে বলছি, প্রশ্ন পড়ে তারপর প্রশ্নটা আনসার করার চেষ্টা করতে হবে। আমরা চলো কি বলছে দেখেন, বিশিষ্ট দুটি বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক যার পাত দুটির মধ্যকার দূরত্ব হচ্ছে কত ডি, এবং এই জায়গায় যে ডিটা বলছে, এই যে এখানে ধারক যে আছে ধারকের বাহুর কি এখানে যদি স্মলে হবে, এই বাহুর দৈর্ঘ্যটার থেকে কি ছোট হবে কি পাত দুইটার দূরত্ব, দৈর্ঘ্য সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করার ধারকত্ব কত গুণ পরিবর্তন হবে সেটা। তার মানে পরিবর্তন হলে দুইটা ক্ষেত্র, যদি কখনো পরিবর্তন বা গুণ বলে তখন আমরা কি বলছি দুইটা, আমরা সবসময় বলে আসছি। তো আমরা চলো এখানে আমি একটু আমরা এখানে একটু বর্গ কেটে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা বর্গ, এবং এখানে আমরা আরেকটা বর্গ। বুঝছো? এই যে দুইটা ধারক আছে, এই যে দুইটা ধারকের মধ্যবর্তী কি থাকে একটা দূরত্ব থাকে। চিন্তা করো, এটা হচ্ছে একটা ধারক, আরেকটা ধারক হচ্ছে এটা হচ্ছে আরেকটা। তাহলে দেখো এই যে দুইটা পাত যে আছে এরা কি থাকবে একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, মানে দুইটার ক্ষেত্রে কি ধারকের পাত থাকবে সমান, মানে বর্গাকৃতি, বর্গ হয় নাই, এই যে একটা, এবং এটা সমান্তরালে আমরা আরেকটা বর্গাকৃতি পাত পাবো, ধর আমরা এটা দুইটাই সমান। ওকে, দেখো এই দুইটা ধারক এদের প্রত্যেকটা পাতের কি বাহুর দৈর্ঘ্যটা বলে দিচ্ছে, এখান থেকে এটুকু দৈর্ঘ্য হচ্ছে কত এ, এই প্রত্যেক এইটুকু এ, এটাও এ, এটা এ, এবং এই দুইটা পৃষ্ঠ থেকে একদম সমান পৃষ্ঠ থেকে এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে
যদি আমি একটু চিন্তা করো, আমরা এইভাবে ওকে। এখন এই যে ধারকটা আমরা যদি চিন্তা করি, এই পৃষ্ঠ থেকে এই যে ধারকের এই পৃষ্ঠ পর্যন্ত দূরত্বটা, সেই দূরত্বটা আমাদের কত? সেই দূরত্বটা হচ্ছে আমাদের ডি। এই যে ধারকের দূরত্বটা হচ্ছে ডি, তখন আমাদের এই ধারকত্বটা কত? তার আগে আমাদের একটা চিন্তা করতে হবে, বর্গাকৃতির এই যে ধারকের ভিতরে ধরে না, আমরা এটার ভিতরে প্লাস চার্জ আছে, এটার ভিতরে প্লাস, এটার ভিতরে মাইনাস চার্জ, এই পাতের ভিতরে মাইনাস চার্জ। আমরা ধারকের সূত্রগুলো কি করছি বলতো? আমরা সি ইকুয়াল টু একটা সূত্র বলছি কিউ বাই বি, এখানে বি নাই, আরেকটা সূত্র বলছি সি ইকুয়াল টু কত? এপসাইলন নট এ কে ইনটু ডিভাইডেড বাই কত? টি। এখানে আমরা কে মানে কি শূন্য মাধ্যম, এটা একদম চিন্তা করে নিতে পারো। প্রথমত আসো, এপসাইলন মানে কি? শূন্য মাধ্যমের জন্য বেদন যোগ্যতা, এটা আমরা জানি। কে মানে শূন্য মাধ্যমের বেদনাঙ্ক, এবং ডি মানে হচ্ছে দুইটা পাঁচ, যেখানে পাঁচ দুইটার মধ্যবর্তী দূরত্ব। আমরা এখন আসো এই যে পাঁচটা, এর জন্য আমরা ধারকত্বটা বের করব। আমরা সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো? সি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি না যে এপসাইলন নট কে এ এ ডিভাইডেড বাই কত? ডি। এখন কথা আমরা এই যে পাঁচটা আছে, পাঁচের কত ক্ষেত্রফলটা আমরা জানি ক্ষেত্রফলটা আমরা বের করবো কিভাবে? আমরা বর্গের ক্ষেত্রফল সূত্র কি? h স্কয়ার না, আমরা h স্কয়ার লিখে ফেলবো। 3 কে এর মানটা 1 ধরে নিই, কারণ আমরা শূন্য মাত্রা চিন্তা করছি। তাহলে আমরা কি করব? h স্কয়ার ডিভাইড বাই কত? d। এটা হচ্ছে আমাদের প্রথমটার জন্য ধারকত্ব। এখন ধরো আমাদের কি করা হলো, আমরা একটু চিন্তা করো তো, যখন আমরা এই ধারকটার আমি কি করব? প্রত্যেকটার মাত্রা কি করা হয়েছে? রৈখিক মাত্রা 3 গুণ বাড়ানো হয়েছে। সমস্ত ধারকের সমস্ত কি হয়েছে? সবগুলা কি রৈখিক মাত্রা 3 গুণ করা হয়েছে। তার মানে কি এই যে এর মানও কি করা হয়েছে? এর মান কত হয়েছে? 3a করা হয়েছে, এবং d এর মান কত করা হয়েছে? 3d করা হয়ে গেছে। তার মানে আমরা রৈখিক মাত্রাটা 3 গুণ করে ফেলেছি। তখন আমাদের ধারকত্বটা কত হয়ে গেছে? তাহলে দেখো, তখন আমরা ধারকত্বটা আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে কত? আমাদের C2। তাহলে কত? C2 ইকুয়াল টু আমরা এই সূত্র অনুসারে একদম বসাবো, যেখানে d আছে আমরা এখানে এপসাইলন নট ইনটু এর জায়গায় কত হবে? 3a, উপরে কি হবে? আর নিচে কত হবে? 3d। এটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখানে বলো তো, তাহলে আমরা এপসাইলন নট, তাহলে আমরা এপসাইলন নট তো থাকবে, এপসাইলন নট এর উপর কত স্কয়ার হবে ইনটু 3 এর উপর স্কয়ার মানে কত? 9, নিচে কত? d, এটার উপর স্কয়ার মানে e মানে কত? 3। ওকে, এখন দেখো আমরা এখান থেকে একভাবে করে ফেলতে পারি। আমরা দেখো এই যে c1 সমান এত, তাহলে আমরা এইটুকু সমান কত? c1 লিখতে পারি। তাহলে দেখো আমরা c2 ইকুয়াল টু কত? আমাদের এটা কাটো, তাহলে আমরা 3 পাবা, 3 ইনটু কত? c1। তাহলে আগেরটার কত গুণ হইতেছে? আগেরটার হচ্ছে আমাদের 3 গুণ। এইটুকু আমাদের ক্লিয়ার? আগেরটার হচ্ছে কত গুণ? 3 গুণ। এটা আমরা এখান থেকে আমরা আরেকভাবে করতে পারি, বুঝছো? এখান থেকে আমরা আরেকভাবে করতে পারি। ওকে, তো চলো আমরা এটা আরেকভাবে কিভাবে করব সেটা একটু দেখাই। তাহলে আমরা এই প্লাস, তাহলে আমরা c2 যেহেতু অনুপাত বলতে, তাহলে c2 ডিভাইড বাই c1 ইকুয়াল কত লিখতে পারি? আমরা কি করছি? যেটা এপসাইলন নট হচ্ছে এপসাইলন নট c স্কয়ার না, আমরা এপসাইলন নট c এর উপর কত হবে? স্কয়ার ডিভাইড বাই কত? 3d। এবং আমরা c1 সমান কি করছি? এপসাইলন নট স্কয়ার বাই কত? d। তাহলে দেখো এপসাইলন নট কাটা, এই d কাটা, এখানে এর উপর স্কয়ার হয়ে যেত না, তো a স্কয়ার এর স্কয়ার কাটা যেত। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি লিখতে পারতাম? 3 স্কয়ার ডিভাইডেড বাই কত? 3d। তার মানে আমরা কি লিখতে পারি? 9/3 ইকুয়াল কাটাকাটি করলে আমরা পাই কত? 3। তাহলে অতএব আমরা কত পাইতেছি বলো তো? c2 ডিভাইডেড বাই কত? c1 ইকুয়াল কত? তাহলে আমরা c2 সমান কত লিখতে পারি? যে 3 ইনটু কত? এটাই হচ্ছে আমাদের যে ধারকের যখন আমরা সব দিকে 3 করে বাড়াবো, দূরত্ব 3, মাত্রা 3, সেই ক্ষেত্রে আমার আনসার কত হবে? 3। তাহলে আনসার কোনটা হইতেছে? আনসার হচ্ছে আমাদের 3 নাম্বারটা। ওকে, সবাই বুঝছো? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, একদম কনফিউশন দূর হয়ে গেছে। যারা একদম প্রথম থেকে সিরিজটা দেখতেছো, আশা করি তোমার অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসার প্রশ্ন তোমার কোনো সমস্যা হবে না। ভালো থাকো সবাই, সবাই শুভকামনা। আরেকটা কথা থাকলো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক এন্ড কমেন্ট দিয়ে থাকবে। ওকে, ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।